তো ফার্স্ট আমরা যেটা দেখবো আজকে ফার্স্ট যেটা কনসেপ্ট আমরা পড়বো যে এক্সেপশন হ্যান্ডলিং আমরা কিভাবে করতে পারি। কালকে আমরা তো থিওরিটিক্যাল অ্যাসপেক্ট গুলো সবই দেখেছি। আজকে আমরা বেসিক্যালি এক্সেপশন হ্যান্ডলিং কিভাবে করা হয়, তার জন্য আমাদের কি দরকার, বা কিভাবে আমরা কোড লিখে এক্সেপশন হ্যান্ডেল করতে পারবো, কোন কোন টাইপের এক্সেপশনকে আমরা হ্যান্ডেল করতে পারবো। তো সেই কনসেপ্টটা আজকে আমরা একটু দেখবো। তো আজকে আমাদের ফার্স্ট যে টপিকটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম। ওকে, বা প্রসেস বলতে পারো, এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম বা এক্সেপশন হ্যান্ডলিং প্রসেস। আমি এখানে মেকানিজমই লিখছি, যে মেকানিজমটা আমরা ফার্স্টে দেখব। তো এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজমে আমরা কালকে কিছুটা কথা বলে কিছুটা কনসেপ্ট আমি বলেছিলাম যে যদি আমার যখনই কোনো এক্সেপশন অকার করে আমার প্রোগ্রামে, তখন আমার জাভা ইন্টারপ্রিটার সেই এক্সেপশন অবজেক্টটাকে সে অ্যাকচুয়ালি থ্রো করে। আর সেই এক্সেপশন অবজেক্টটাকে যদি আমরা ক্যাচ করতে পারি, ক্যাচ করে যদি তার এগেনস্টে কারেক্টিভ অ্যাকশন নিতে পারি বা কোনো এরার মেসেজ ডিসপ্লে করতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমাদের, তাহলে আমাদের প্রোগ্রামটা হঠাৎ করে টার্মিনেট হয়ে যাবে না বা ক্র্যাশ করে যাবে না। তাহলে যদি আমি আমার প্রোগ্রামটাকে রিমেনিং কোডের সাথে যদি আমি কন্টিনিউ করতে চাই, তাহলে আমাদেরকে এক্সেপশন অবজেক্টটাকে আমাকে থ্রো করতে হবে, আর সেই এক্সেপশন অবজেক্টটাকে ক্যাচ করে তার এগেনস্টে আমাদেরকে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। তাহলে এই যে টাস্কটা আমি বললাম, এই টাস্কটাকেই বলা হয় এক্সেপশন হ্যান্ডলিং। তাহলে জাভা ইন্টারপ্রিটার একটা এক্সেপশন অবজেক্টকে থ্রো করছে, এই কথাটা আমি কালকেও বলেছিলাম। কারণ যেহেতু আজকে আমরা স্পেসিফিক্যালি এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজমটা পড়ছি, তার জন্য কিন্তু এই কথাটা আমি আরেকবার বলছি। তো জাভা ইন্টারপ্রিটার বেসিক্যালি এক্সেপশন, যখনই কোনো এক্সেপশন পাচ্ছে আমার প্রোগ্রামে, তখন সে একটা এক্সেপশন অবজেক্টকে থ্রো করছে। যে এক্সেপশন অবজেক্টটাকে থ্রো করছে, তাই সেই এক্সেপশন অবজেক্টটাকে আমরা ক্যাচ করছি, ক্যাচ করে আমরা তার এগেনস্টে আমরা কোনো কারেক্টিভ অ্যাকশন নিচ্ছি বা আমরা এরার মেসেজ ডিসপ্লে করছি। তাহলে আমার পুরো প্রোগ্রামটা কিন্তু রান করবে, আমার প্রোগ্রামটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না বা ক্র্যাশ করে যাবে না। তাহলে এই টাস্কটাকেই বলা হয় এক্সেপশন হ্যান্ডলিং। এবার এই যে আমরা এক্সেপশন হ্যান্ডলিং যে মেকানিজম আমরা পড়ছি, তো এই এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম তার যেটা মেন পারপাস, যে আমরা কেন এক্সেপশন হ্যান্ডেল আমরা করব, তার যেটা মেন পারপাস সেটা হচ্ছে যে এই এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম অ্যাকচুয়ালি আমাদেরকে প্রোভাইড করে যে যাতে করে আমরা আমার প্রোগ্রাম থেকে এরারটাকে আমরা ডিটেক্ট করতে পারি বা এক্সেপশনটাকে আমরা ডিটেকশন করতে পারি বা ডিটেক্ট করতে পারি। আর ওই যে এক্সেপশনাল যে আমার যে পরিস্থিতিটা, অর্থাৎ সার্কামস্টেন্সেস, সেটাকে যাতে আমরা রিপোর্ট করতে পারি। তো সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য যে আমরা কেন এক্সেপশন হ্যান্ডলিং আমরা করব। তাহলে আমার ফার্স্ট পারপাসটা হচ্ছে টু ডিটেক্ট দ্য এক্সেপশন, আর সেকেন্ড হচ্ছে ওই যে এক্সেপশনাল যে পরিস্থিতিটা সেটাকে আমাকে রিপোর্ট করা। ওকে, তাকে আমরা বলছি রিপোর্ট অ্যান্ড এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস। ওকে, সেটাকে বেসিক্যালি রিপোর্ট করা, এটা কিন্তু মেন পারপাস। কারণ যদি আমরা রিপোর্ট করতে পারি আমার এক্সেপশনাল সার্কামস্টান্স, তাহলে তার এগেনস্টে আমরা কোনো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন আমরা সেখান থেকে নিতে পারবো। ওকে, তার জন্য আমরা কোনো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন আমরা সেখান থেকে নিতে পারবো, সেটাই কিন্তু মেন পারপাস আমাদের এক্সেপশন হ্যান্ডলিং এর। তাহলে এই যে আমরা যেভাবে আমরা এই এক্সেপশনাল যে পরিস্থিতিটাকে আমরা রিপোর্ট করছি, যেভাবে আমরা ডিটেকশন করছি, তাহলে এই পুরো কাজটাকে কমপ্লিট করার জন্য আমাদের কিছু টাস্ক আছে, যে টাস্ক গুলো ফলো করে আমরা এক্সেপশন গুলোকে আমরা হ্যান্ডেল করতে পারবো। সো সেই টাস্কের মধ্যে আমি চারটে টাস্কের কথা বলবো। প্রথম যে টাস্কটা, সেই টাস্কটা হচ্ছে যে আমাকে প্রথমে প্রবলেমটাকে আমাকে ফাইন্ড করতে হবে, মানে এক্সেপশনটাকে ফার্স্টে আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে প্রথম প্রবলেমটা বা প্রথম টাস্কটা হচ্ছে যে টু ফাইন্ড দ্য প্রবলেম। আমাকে প্রবলেমটাকে ফার্স্টে আমাকে ফাইন্ড করতে হবে যে আমার এক্সেপশনটা কোথায় আছে। তাহলে এই ফাইন্ড দা প্রবলেমটাকে আমরা এক্সেপশনের ভাষায় বলতে পারি যে হিট দা এক্সেপশন। তাকে আমরা এক্সেপশনের ভাষায় বলতে পারি যে হিট দা এক্সেপশন, মানে আমাকে এক্সেপশনটাকে আমাকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম টাস্ক। ওকে, সেকেন্ড টাস্ক হচ্ছে যে আমার যখনই আমরা প্রবলেমটাকে খুঁজে বের করে ফেললাম,
তখন আমাকে এখন কি করতে হবে, না আমাকে এখন ইনফর্ম করতে হবে যে আমার এখানে একটা এরর অকার করেছে। তো সেকেন্ড যে টাস্কটা, সেই টাস্কটা হচ্ছে ইনফর্ম দ্যাট অ্যান এরর হ্যাজ অকার্ড। আমরা ইনফর্ম করলাম যে আমাদের একটা এরর এখানে অকার করেছে। ওকে, অ্যান এরর হ্যাজ অকার্ড। ওকে, এটাকে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং এর ভাষায় বলা হয় যে আমরা এক্সেপশন অবজেক্টটাকে আমরা একটু বলছিলাম যে থ্রো করে দেব। আমরা এক্সেপশন অবজেক্টটাকে আমরা থ্রো করে দেবো, দ্যাট ইজ আ থ্রো অ্যান্ড এক্সেপশন। থ্রো অ্যান্ড এক্সেপশন, আমরা এক্সেপশনটাকে আমরা কি করছি, থ্রো করছি। কে থ্রো করছে, না জাভা ইন্টারপ্রিটার থ্রো করছে। ওকে, যাতে করে কোনো কারেক্টিভ অ্যাকশন নেওয়া যায়। থার্ড যে স্টেপটা বা থার্ড যে টাস্কটা, তো যে থ্রো করেছে আমাদের জাভা ইন্টারপ্রিটার, তোমার থ্রো করেছে এক্সেপশন অবজেক্টটাকে, তাহলে এখন আমাকে ওই এক্সেপশন অবজেক্টটাকে আমাকে ক্যাচ করতে হবে। ক্যাচ করে আমাকে দেখতে হবে যে কি টাইপের এক্সেপশন, তারপরে তার এগেইনস্ট আমাকে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। তো আমাদের থার্ড যেটা, সেটা হচ্ছে রিসিভ দ্য এরার ইনফরমেশন। আমরা এরার ইনফরমেশনটাকে আমরা কি করছি, না আমরা সেটাকে রিসিভ করছি। তো এরার ইনফরমেশনটাকে রিসিভ করা মানে তাকে এক্সেপশন হ্যান্ডলিং এর ভাষায় বলা হয় যে ক্যাচ দ্য এক্সেপশন। এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এখানে তিনটে টার্ম বলেছি, একটা হচ্ছে হিট দ্য এক্সেপশন, একটা বলেছি থ্রো অ্যান এক্সেপশন, আর থার্ড বললাম ক্যাচ দ্য এক্সেপশন। ওকে, এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ম, যেটা আমরা এক্সেপশন হ্যান্ডলিং এ আমরা পড়বো। ক্যাচ দ্য এক্সেপশন, আমরা এক্সেপশনটাকে আমরা কি করলাম, ক্যাচ করলাম। ও থ্রো করেছে, আমরা ক্যাচ করলাম। এবার যখন আমি ক্যাচ করলাম, আমি তখন জানতে পারছি যে আমার কোন টাইপের এক্সেপশন এসছে, তখন তার এগেইনস্টে আমরা কোনো কারেক্টিভ অ্যাকশন নিতে পারছি। তো নাম্বার 4 যে টাস্কটা, সেটা হচ্ছে টেক দা কারেক্টিভ অ্যাকশন। আমরা তার এগেইনস্টে আমরা কারেক্টিভ অ্যাকশনটাকে আমরা পারফর্ম করতে পারছি। তাহলে এই টেক দা কারেক্টিভ অ্যাকশনটাকে আমরা এক্সেপশন হ্যান্ডলিং এর ভাষায় আমরা বলবো যে হ্যান্ডেল দা এক্সেপশন। আমরা এক্সেপশনটাকে আমরা কি করছি, না আমরা হ্যান্ডেল করছি। ওকে, হ্যান্ডেল দা এক্সেপশন। তা বেসিক্যালি আমাদের এক্সেপশন হ্যান্ডলিং এর এই চারটে টাস্ক, এই চারটে টাস্ক আমাদের পারফর্ম করতে হয় কোনো কোনো একটা প্রোগ্রামকে যদি আমরা এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজমের থ্রু দিয়ে যদি আমরা পারফর্ম করতে চাই, তখন আমাদের এই চারটে টাস্ক আমাদের পারফর্ম করতে হয়। ফার্স্ট হচ্ছে হিট দ্য এক্সেপশন, সেকেন্ড হচ্ছে থ্রো অ্যান এক্সেপশন, থার্ড হচ্ছে ক্যাচ দ্য এক্সেপশন, আর নাম্বার 4 হচ্ছে যে হ্যান্ডেল দ্য এক্সেপশন। তাহলে এই চারটে কাজ কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো এই চারটে স্টেপের থ্রু দিয়ে আমরা এক্সেপশন হ্যান্ডলিং বা এই চারটে টাস্কের থ্রু দিয়ে আমরা কিন্তু এক্সেপশন হ্যান্ডলিং আমরা পারফর্ম করতে পারবো। এবার এই যে হিট দ্য এক্সেপশন বা থ্রো দ্য এক্সেপশন বা ক্যাচ বা হ্যান্ডেল, এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি, তার জন্য কিন্তু আমাদের ডিফারেন্ট কনস্ট্রাক্ট আছে, আমাদের ডিফারেন্ট ব্লক আছে, যে ব্লকগুলো থ্রু দিয়ে আমরা এই টাস্কগুলোকে পারফর্ম করতে পারি। ওকে, এবার তো জাভা জাভা আমাদেরকে প্রোভাইড করে স্পেসিফিক্যালি 5টা কিওয়ার্ড, যে 5টা কিওয়ার্ড দিয়ে আমরা এক্সেপশন গুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি। মানে 5টা কিওয়ার্ড মানে 5টা ব্লক অ্যাকচুয়ালি। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে জাভা এক্সেপশন কিওয়ার্ড। আর এক্সেপশনটাকে আমাকে হ্যান্ডেল করতে গেলে আমাকে তার আগে কনসেপ্টটা জানতে হবে, তার কিওয়ার্ড গুলোকে জানতে হবে, বা আমাকে ব্লক গুলোকে জানতে হবে, তারপরে আমরা এই চারটে স্টেপ বা চারটে টাস্ককে আমরা পারফর্ম করতে পারবো। তাহলে জাভা আমরা এখন দেখবো জাভা এক্সেপশন কিওয়ার্ড, তার মধ্যে কোন কোন কিওয়ার্ড গুলো আমাদেরকে হেল্প করে এক্সেপশন হ্যান্ডেল করতে, বা এক্সেপশন গুলোকে আমাকে হ্যান্ডেল করতে কোন কোন কিওয়ার্ড গুলো বেসিক্যালি আমাকে ব্যবহার করতে হয়। তো জাভা অ্যাকচুয়ালি 5টা কিওয়ার্ডকে প্রোভাইড করে, আমরা এখানে 5টা কিওয়ার্ডের কথা জানবো। তো প্রথম যে কিওয়ার্ডটা, তার নাম হচ্ছে ট্রাই। এটাকে অনেক সময় আমরা ট্রাই ব্লকও বলে থাকি। আমি এখন কিওয়ার্ডের কথা যখন বলছি, আমি তখন কিন্তু ট্রাইটাকে আমি এখন কিওয়ার্ড হিসাবেই আমরা চিনবো। সেকেন্ড যে কিওয়ার্ডটা, তার নাম হচ্ছে ক্যাচ। ক্যাচ, ওকে। থার্ড যে কিওয়ার্ডটা, তার যেটা আমাদের এক্সেপশন হ্যান্ডলিং করতে আমাদের কাজে লাগে ট্রাই ক্যাচের পর, দ্যাট ইজ আ ফাইনালি। ওকে, ফাইনালি। এই তিনটে কিওয়ার্ড কিন্তু বিশাল, তার অনেক পারপাস। এই তিনটে কিওয়ার্ড দিয়ে আমরা এক্সেপশন হ্যান্ডলিং করতে পারি, আমরা দেখবো তার এক্সাম্পল দেখবো। নাম্বার 4, এছাড়াও আমার ফাইনালি ছাড়াও আরো কিছু কিওয়ার্ড আছে যার থ্রু দিয়ে আমরা এক্সেপশন হ্যান্ডেল করতে পারি। যেমন নাম্বার 4 হচ্ছে থ্রো। এই টার্মটা কিন্তু আমরা পড়ে এসেছি, থ্রো টার্মটা কিন্তু আমরা পড়েছি, থ্রো অ্যান এক্সেপশন। তো থ্রো কিওয়ার্ড দিয়ে আমরা কোনো এক্সেপশনকে আমরা থ্রো করতে পারবো। ওকে, আর নাম্বার 5 যেটা হচ্ছে থ্রোজ, THROWS, দুটো কিন্তু সেম নট। থ্রো একটা কিওয়ার্ড, থ্রোজ একটা কিওয়ার্ড, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো সেই ডিফারেন্সটা আমরা স্টাডি করবো আজকে আমাদের টপিকের মধ্যে।
তাহলে এই 5টা কিওয়ার্ড কিন্তু এক্সটেন্সিভলি ব্যবহার করা হয় এক্সেপশন হ্যান্ডেল করার জন্য। তাহলে এই 5টা কিওয়ার্ডের কনসেপ্ট আমাকে জানতে হবে ইন্ডিভিজুয়ালি, যে ট্রাই কিভাবে কাজ করে, ক্যাচ কিভাবে কাজ করে, ফাইনালি কিভাবে কাজ করে, থ্রো কিভাবে কাজ করে, বা কোন পারপাসে আমরা ট্রাই, ক্যাচ, ফাইনালি, থ্রো বা থ্রোস কে ব্যবহার করতে পারি। পারপাসটা আমার একটাই, সেটা হচ্ছে টু হ্যান্ডেল দ্য এক্সেপশন। এবার সেই পারপাসের মধ্যে তো আমার অনেকগুলো টাস্ক থাকবে। আমার যেমন 4টে টাস্ক ছিল ওখানে, যে হিট দ্য এক্সেপশন। তাহলে আমরা কিভাবে এক্সেপশনটাকে আমরা কিভাবে হিট করব, আমি কিভাবে থ্রো করব, আমি কিভাবে রিসিভ করব এর ইনফরমেশনটাকে, আমরা কিভাবে হ্যান্ডেল করব এক্সেপশনটাকে। তাহলে আমাদের এই 5টা কিওয়ার্ড কিন্তু বেসিক্যালি এই টাস্কগুলোকে পারফর্ম করতে অ্যাকচুয়ালি কাজে লাগে। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এক্সেপশন হ্যান্ডলিং যে কোড, যার থ্রু দিয়ে আমরা এক্সেপশন গুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি, তার একটা ছোট্ট সিনট্যাক্স দেখবো, যে সিনট্যাক্স অফ এক্সেপশন হ্যান্ডলিং কোড। তারপরে আমরা ট্রাই, ক্যাচ, থ্রো, থ্রোজ, ফাইনালি কি কাজ করে, আমরা কিন্তু প্রত্যেকটা টপিকে আমরা যাব। আমরা সেখানে গিয়ে তার কনসেপ্ট গুলোকে জানবো, তার এক্সাম্পল পড়বো, যাতে করে আমরা ওই 5টা কিওয়ার্ডের কনসেপ্ট যাতে আমাদের ক্লিয়ার হয়, বা ওই 5টা কিওয়ার্ড দিয়ে কিভাবে আমরা এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারি, যাতে তার কনসেপ্টটা আমরা বুঝতে পারি। তো সিনট্যাক্স অফ এক্সেপশন হ্যান্ডলিং কোড, জাস্ট বেসিক একটা সিনট্যাক্স বা একটা ব্লক ভাবতে পারো। আমি এটাকে তোমার অ্যাজ এ ব্লক হিসাবে আমি তোমার দেখাবো, বা সিনট্যাক্স হিসেবে তোমার দেখালেও কোনো সমস্যা নেই। যে আমার অ্যাকচুয়ালি এক্সেপশন হ্যান্ডলিং এর যে কনসেপ্টটা, সেটা মেন কনসেপ্টটা হচ্ছে যে আমাকে এক্সেপশনটাকে আমাকে থ্রো করতে হবে, আর তাকে আমাকে ক্যাচ করতে হবে। এটা হচ্ছে মেন কনসেপ্ট। তো সেই কাজটা কিভাবে হয়, আমি একটা ছোট্ট ডায়াগ্রামের থ্রু দিয়ে আমি এই সিনট্যাক্সটাকে একটু দেখাবো, কিভাবে থ্রো করা হয় এক্সেপশনকে, আর কিভাবে ক্যাচ করা হয় কোনো এক্সেপশনকে, তার জন্য কোন রেসপেক্টিভ ব্লক গুলো রেসপন্সিবল, বা কোন কিওয়ার্ড গুলো রেসপন্সিবল। আমি এখানে দুটো ব্লক করছি, দুটো ব্লক আমি এখানে জাস্ট ড্র করব। এই দুটো ব্লক, এই দুটো ব্লকের মধ্যে আমার ফার্স্ট ব্লকটাকে দুটো ডিভিশন করলাম, আবার সেকেন্ড ব্লকটাকে আমরা দুটো ভাগে ডিভিশন করলাম। ওকে, প্রথম ব্লকটার মধ্যে আমি লিখছি যে স্টেটমেন্ট দ্যাট কজ অ্যান্ড এক্সেপশন। এই ব্লকটার নাম দিচ্ছি ট্রাই ব্লক, এই ব্লকটার নাম দিচ্ছি ট্রাই ব্লক। আর সেকেন্ড ব্লকটার নাম দিচ্ছি ক্যাচ ব্লক। যে ক্যাচ ব্লকটা যে কাজটা করতে হেল্প করে, সেটা হচ্ছে যে তার মধ্যে আমরা এমন কিছু স্টেটমেন্টকে রাখবো যে স্টেটমেন্ট গুলো আমার ওই এক্সেপশন গুলোকে ক্যাচ করতে হেল্প করবে, আর তার সাথে সাথে ওই এক্সেপশন গুলোকে হ্যান্ডেল করতে আমাকে হেল্প করবে। স্টেটমেন্ট দ্যাট হ্যান্ডেলস এক্সেপশন, হ্যান্ডেল দ্য এক্সেপশন। তো তার জন্য এটাকে আমরা অনেক সময়, আবার অনেক সময় বলে থাকি এক্সেপশন হ্যান্ডলার। এক্সেপশন হ্যান্ডলার, যার থ্রুতে আমরা এক্সেপশন গুলোকে আমরা হ্যান্ডেল করতে আমাকে যে হেল্প করছে, তার নাম হচ্ছে এক্সেপশন হ্যান্ডলার। আর এটা হচ্ছে আমার এক্সেপশন অবজেক্ট, তোমার যেহেতু ডিটেক্ট করছে তারপর সেটাকে থ্রো করছে, তার মানে এক্সেপশন অবজেক্টটাকে অ্যাকচুয়ালি কিন্তু ক্রিয়েট করতে হেল্প করছে আমার এই ব্লকটা। তার জন্য এই ব্লকটাকে বলা হয় এক্সেপশন অবজেক্ট ক্রিয়েটর, কিন্তু ক্রিয়েট করতে হেল্প করে। তাহলে আমরা দুটো ব্লক দেখলাম, যে আমার এক্সেপশন আসবে, তাকে আমরা থ্রো করব, তারপরে সেটাকে আমার একটা ব্লক সেটাকে ক্যাচ করে তার এগেইনস্টে কারেক্টিভ অ্যাকশন নেবে। তাহলে ধরে নাও আমার যে কোড থেকে এক্সেপশন আসতে পারে, যে স্টেটমেন্ট থেকে বা যে কোড থেকে আমার এক্সেপশন আসতে পারে, আমি হয়তো সেই কোডটাকে আমি কোন ব্লকের মধ্যে রাখছি না, ট্রাই ব্লকের মধ্যে রেখে দিচ্ছি। এবার ট্রাই ব্লক কি করবে, যদি ওই কোড থেকে কোনো এক্সেপশন আসে, তখন কিন্তু ওই এক্সেপশনটাকে ও কিন্তু থ্রো করবে। কে থ্রো করবে না, ট্রাই ব্লক কিন্তু এক্সেপশনটাকে কিন্তু থ্রো করবে। তো তার জন্য ট্রাই ব্লকের মধ্যে যেহেতু আমরা এক্সেপশনটাকে তোমার আমরা তৈরি করছি বা তাকে আমরা থ্রো করছি, তার জন্য এটাকে বলা হয় এক্সেপশন অবজেক্ট ক্রিয়েটর। এবার ট্রাই ব্লক কি করলো না, আমার এক্সেপশন অবজেক্টটাকে ও থ্রো করে দিল। কাকে থ্রো করছে না, ক্যাচ ব্লককে। সেই তোমার থ্রোটাকে তোমার ধরবে কে, তুমি তো থ্রো করলে, ট্রাই ব্লক থ্রো করে দিয়েছে। থ্রো কি থ্রো করেছে না, থ্রোজ এক্সেপশন অবজেক্ট। সে একটা এক্সেপশন অবজেক্টে সে অবজেক্টকে সে কিন্তু থ্রো করেছে। ওকে, থ্রো এক্সেপশন অবজেক্ট। এবার সেই এক্সেপশন অবজেক্টটাকে তোমার ক্যাচ করছে কিনা, ক্যাচ ব্লক। ক্যাচ ব্লক সেটাকে ক্যাচ করছে, ক্যাচ করে ভালো করে দেখছে যে কোন টাইপের এক্সেপশন,
তারপরে কিছু স্টেটমেন্ট থাকছে আমার ক্যাচ ব্লকের মধ্যে, যে স্টেটমেন্ট গুলো ওই পার্টিকুলার টাইপের এক্সেপশনটাকে তারা হ্যান্ডেল করছে। তার জন্য ক্যাচ ব্লককে বলা হয় এক্সেপশন হ্যান্ডলার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার একটা বেসিক এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম, বা তার জন্য তোমার যে তার যে সিনট্যাক্সটা বা কোডটা আমরা পরে লিখবো, কোডটা কিন্তু এখন লিখিনি। তো এটা হচ্ছে আমার একটা বেসিক এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম। এটা হচ্ছে একটা বেসিক এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম, তার একটা ফ্লো চার্ট। এবার আমরা কোডটা দেখবো, মানে আমরা এখন মানে তার বেসিক কোডটা দেখবো, পুরো প্রোগ্রাম নয়, এখন কোডটা দেখবো যে ট্রাই ব্লক ক্যাচ ব্লক কিভাবে কাজ করে। তো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি আমার এক্সেপশন হ্যান্ডলিং আমরা কিন্তু এইভাবে কাজ করাতে পারি। এবার জাভা এই ট্রাই ব্লককে ডিফাইন করার জন্য জাভা আমাদেরকে একটা ব্লক স্পেসিফাই করে বা একটা কিওয়ার্ড স্পেসিফাই করে, যার নাম হচ্ছে ট্রাই ব্লক বা ট্রাই। আর এই ক্যাচ ব্লকটাকে স্পেসিফাই করার জন্য জাভা আমাদেরকে আরেকটা কিওয়ার্ড প্রোভাইড করে, ক্যাচ কিওয়ার্ড, যেটা আমরা দেখে আসলাম। তো ক্যাচের মধ্যে আমার এখানে এক্সেপশন টাইপের একটা অবজেক্ট থাকবে, দেন আমার ক্যাচ ব্লক ওই পার্টিকুলার তার মধ্যে কিছু স্টেটমেন্ট থাকবে, যে স্টেটমেন্টটা ওই এক্সেপশন টাইপটাকে হ্যান্ডেল করতে হেল্প করবে। তাহলে এটা বেসিক্যালি আমার কিন্তু বেসিক কনসেপ্ট, যে ট্রাই ব্লক আর ক্যাচ ব্লক। ট্রাই ব্লক দেখতে হয় এরকম, ক্যাচ ব্লক দেখতে হয় এরকম। ক্যাচ ব্লকের মধ্যে আমার প্যারামিটার থাকবে একটা এক্সেপশন টাইপের একটা অবজেক্ট। আমরা জানি যে এক্সেপশন হচ্ছে একটা ক্লাস। তো এক্সেপশন ই মানে হচ্ছে যে ইটা হচ্ছে একটা এক্সেপশন টাইপের একটা অবজেক্ট। আমরা আসবো তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো এবার আমরা এই ট্রাই আর ক্যাচ ব্লকের কনসেপ্টটা একটু দেখবো আমরা এখানে ডিটেলসে। যে আমার ধরো এখানে একটা প্রোগ্রাম, তার কিছু স্টেটমেন্ট আছে, আমি ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি। তারপরে ধরো আমার ট্রাই ব্লক স্টার্ট হলো। ট্রাই ব্লকের মধ্যে আমরা সেই সমস্ত কোডগুলোকে রাখবো, বা যে কোডগুলো থেকে আমার এক্সেপশন জেনারেট হতে পারে বা আসতে পারে, সেই কোডগুলোকে কিন্তু আমরা ট্রাই ব্লকের মধ্যে রাখবো। কিন্তু যে কোড থেকে আমার এক্সেপশন আসতে পারে না, সেই কোডটাকে আমি বাইরে রাখবো ট্রাই ব্লকে। ওকে, তাহলে ট্রাই ব্লকের মধ্যে আমার কি থাকে না, কিছু স্টেটমেন্ট থাকে, তাই তো? ট্রাই ব্লকের মধ্যে আমার কিছু স্টেটমেন্ট থাকছে, আমি স্টেটমেন্ট বলে এখানে লিখে রাখলাম। তাহলে এই স্টেটমেন্টগুলো, যে স্টেটমেন্টগুলো আমার ট্রাই ব্লকের মধ্যে থাকছে, সেই স্টেটমেন্টগুলোই কিন্তু আমার এক্সেপশনটাকে জেনারেট করবে, তাই না? আমার এক্সেপশনটাকে জেনারেট করবে। তাহলে জেনারেট অ্যান এক্সেপশন, এই স্টেটমেন্টগুলোই কিন্তু আমার এক্সেপশনটা কিন্তু জেনারেট করতে হেল্প করবে। ওকে, এবার আমার এই ট্রাই ব্লক তোমার কোনো এক্সেপশনটাকে তোমার জেনারেট করলো, তাকে তোমার থ্রো করে দিল। এবার আমার কি আছে, ক্যাচ ব্লক আছে। ক্যাচ ব্লকের মধ্যে তার একটা প্যারামিটার হচ্ছে এক্সেপশন টাইপের একটা অবজেক্ট। কারণ আমাকে ট্রাই ব্লক কি থ্রো করছে, একটা এক্সেপশন থ্রো করছে, বা এক্সেপশন টাইপের একটা অবজেক্টকে থ্রো করছে। তো তাকে ক্যাচ করতে গেলে তো আমাকে ওই সেম টাইপের একটা অবজেক্টই রাখতে হবে অ্যাজ আ প্যারামিটার, তবেই তো ওটাকে আমরা ক্যাচ করতে পারবো, তাই না? একটা ইন্টিজার ভ্যালুকে যদি তুমি পাস করো কোনো ফাংশনে, তা তোমাকে যে ফাংশনের প্যারামিটার তো অবশ্যই ইন্টিজার হতে হবে, তবে তো সেটাকে ক্যাচ করতে পারবে। তো সেরকম আমার ট্রাই ব্লক আমাকে একটা এক্সেপশন অবজেক্ট আমাকে সেম মানে থ্রো করছে, তাকে ক্যাচ করতে আমাকে অবশ্যই ক্যাচ ব্লকের মধ্যে আমাকে প্যারামিটার রাখতে হবে ওই সেম টাইপের একটা অবজেক্ট, অর্থাৎ এক্সেপশন টাইপের একটা অবজেক্ট, যার আমি নাম দিয়েছি হয়তো ই, তুমি হয়তো অন্য কোনো নাম দিতে পারো। এবার এই ক্যাচ ব্লকের মধ্যে আমার কিছু স্টেটমেন্ট থাকছে, যে স্টেটমেন্ট গুলো ওই পুরো এক্সেপশনটাকে তোমার চেক করে দেখছে যে ওটা কোন টাইপের এক্সেপশন, দেন সেই এক্সেপশন গুলোকে কি করছে, প্রসেস করছে। দ্যাট ইজ আ প্রসেস দ্য এক্সেপশন। তাহলে প্রসেস দ্য এক্সেপশন মানে হচ্ছে তার এগেনস্টে একটা কারেক্টিভ অ্যাকশন নিচ্ছে বা কোনো এরার মেসেজ ডিসপ্লে করছে, অর্থাৎ প্রসেস দ্য এক্সেপশন। তারপরে আমার প্রোগ্রামের রিমেনিং স্টেটমেন্ট থাকতে পারে, আমার অন্য কোড থাকতে পারে। সব কোডটা কি যে আমি এক্সেপশন হ্যান্ডলিং করছি তা তো নয়। আমার যে পোর্শন থেকে এরারটা আসার চান্সেস আছে, আমি তাকে ট্রাই ব্লকের মধ্যে রেখে দিচ্ছি। যদি কোনো এক্সেপশন আসে, তাহলে হয়তো তার এগেনস্টে আমরা কারেক্টিভ অ্যাকশন নিতে পারবো। কিন্তু আমার রেস্ট অফ দ্য প্রোগ্রাম বা আমার বাকি প্রোগ্রামের যে কোডগুলো, তো তোমার সেটা তো অ্যাজ ইট ইজ তোমার থেকে যাচ্ছে, তারপরে কোনো হ্যাম্পার হচ্ছে না। যেটুকু পোর্শন আমাকে এক্সেপশন হ্যান্ডেল করার জন্য আমাকে দরকার বা আমাকে এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে, আমি সেইটুকু পোর্শন অফ কোড কিন্তু আমি ট্রাই আর ক্যাচ ব্লক দিয়ে সেটাকে আমরা হ্যান্ডেল করলাম। বাকি কোডটা আমার যেমন অ্যাজ ইট ইজ যেমন রয়েছে তেমন কিন্তু তোমার থেকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের রেস্ট অফ দ্য কোড বা রেস্ট অফ দ্য প্রোগ্রাম, তাই না? এটা হচ্ছে আমাদের রেস্ট অফ দ্য প্রোগ্রাম। তাহলে আমি এখানে একটা সিনট্যাক্স দেখালাম। কার সিনট্যাক্স দেখলাম আমরা? না, ট্রাই আর ক্যাচ ব্লক কিভাবে কাজ করে তার একটা সিনট্যাক্স দেখলাম। ওকে, তাহলে এখানে এক্সেপশনটা হচ্ছে একটা ক্লাস। কালকে আমরা একটা ক্লাসের একটা হায়ারার্কি পড়ে এসেছিলাম, সেখানে আমরা এক্সেপশন ক্লাস দেখেছি, এরার ক্লাস দেখেছি, তাই না? থ্রোয়েবল থেকে এক্সেপশন আর এরারটা তোমার ডিরাইভ করছিল। তো এক্সেপশনের মধ্যে আবার তোমার তার আবার ডিফারেন্ট ক্লাস ছিল, ডিরাইভ করেছে।
ওকে, তো সেটা হচ্ছে এক্সেপশন হচ্ছে ক্লাস, আর এই ইটা হচ্ছে এক্সেপশন টাইপের একটা অবজেক্ট, মানে ওই ক্লাস টাইপের একটা অবজেক্ট। এবার এখানে ইয়ের নামটা তুমি চেঞ্জ করে যা খুশি রাখতে পারো, তো তার পারপাসটা আমরা দেখবো। ওকে, তো এটা হচ্ছে আমার বেসিক এক্সেপশন হ্যান্ডলিং কোড, বেসিক এক্সেপশন হ্যান্ডলিং কোড। এবার আমরা ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা একটা এক্সেপশন হ্যান্ডেল করে দেখাবো, যে কি করে ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা এক্সেপশনটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। ওকে, তো কালকে আমি একটা প্রোগ্রাম লিখেছিলাম, যে প্রোগ্রামটাকে রান করলে হয়তো আমাদের কোনো আউটপুট আসছিল না, আমাদের রান টাইম একটা এরার দেখাচ্ছিল। তো কালকে প্রোগ্রামটা কি ছিল নিশ্চয়ই আমাদের মনে আছে। আমি দুটো নাম্বারকে আমি একটা নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করেছিলাম, আর এমনি আরেকটা নাম্বারকে আমরা সিম্পলি আমরা তাকে নিয়ে কাজ করেছিলাম। তো কালকে প্রোগ্রামটা কি ছিল আমি একটু এখানে ফার্স্টে লিখে তারপরে সেই কোডটাকে আমরা এক্সেপশন হ্যান্ডেল করব। ওকে, তো আমার নর্মাল যে প্রোগ্রামটা কালকে আমরা করেছিলাম, নর্মাল যে প্রোগ্রামটা আমার, সেই প্রোগ্রামটা এরকম ছিল। দেখো সবাই একটু দেখো, আমার কিন্তু প্রোগ্রামটা তোমার এরকম ছিল। ওকে, যেখানে আমাদের এক্সেপশন এসছে বা এসেছিল। তো আমাদের একটা ক্লাসের নাম দিয়েছিলাম, ক্লাসের নাম দিয়েছিলাম এরার। সবার নিশ্চয়ই মনে পড়বে, কালকে যারা ক্লাস করেছো, ক্লাসের নামটা হচ্ছে এরার। এরার ক্লাসের মধ্যে আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আছে, তাই না? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, স্ট্রিং args, string args আমাদের কমেন্ট লাইন আর্গুমেন্ট, দেন ইন্টিজার a equals to 10, ইন্টিজার b equals to 5, ইন্টিজার c equals to 5, আর তার সঙ্গে আমরা লিখেছিলাম int x equals to a by b minus c, তাই না? আর দিয়ে আমরা এটাকে এক্সটাকে আমরা এসওপি করেছিলাম, ডিসপ্লে করে দিয়েছিলাম যে x equals to plus x। আর সিমিলারলি ইন্টিজার y equals to a by b plus c, যে আমরা এখানে বিটাকে আমরা এখানে ওয়াইটাকে ডিসপ্লে করেছিলাম, এসওপি y equals to y। ওকে, দেন আমরা কোডটাকে শেষ করছি। তাহলে এই কোডটা কালকে আমরা যখন রান করতে গেছিলাম তখন দেখতে পেয়েছি যে আমার কিন্তু কোডটা রান করেনি, আমাকে একটা এরার শো করেছিল। এই কোডটার এগেনস্টে আমাকে একটা এরার শো করেছিল। কি এরার শো করেছিল? এর আউটপুটে না জাভা ডট ল্যাং ডট অ্যারিথমেটিক এক্সেপশন দিয়ে আমাকে দেখিয়েছিল যে ডিভাইড বাই 0। এটা কিন্তু একটা রান টাইম এরার, যার জন্য আমার একটা এক্সেপশন এসেছিল। আর এক্সেপশন আসা মানেই আমার কিন্তু কোডটা রান করবে না, কোডটা কিন্তু পুরোপুরি কি হবে না, আমার যেখানে যে পয়েন্টে এক্সেপশন আসবে, আমার তো এই পয়েন্টে এক্সেপশন এসছে, তারপর থেকে কিন্তু রিমেনিং কোডটা আমার এক্সিকিউট করবে না, আমাকে একটা এক্সেপশন একটা এখানে একটা আউটপুট দেখাচ্ছে যে ডিভাইড বাই 0 জাভা ডট ল্যাং ডট অ্যারিথমেটিক এক্সেপশন। তো আমার কিন্তু কোডটা কাজ করেনি। তাহলে আমরা এখানে আমাদের এখন উচিত যে এই কোডটাতে, এই কোডটাকে আমাকে এক্সেপশন হ্যান্ডেল করা বাই ইউজিং ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক, যাতে করে আমার এই কোডটাকে আমরা খুব সুন্দরভাবে রান করাতে পারি। তাই তো, এটা আমাদের এখন মেন পারপাস। তাহলে এই কোডটাকে রান করাতে গেলে যদি আমরা এক্সেপশন হ্যান্ডলিং যদি মেকানিজম ফলো করে যদি আমরা কোডটাকে রান করাতে চাই, তাহলে আমরা এটার উপরে কি করে এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজমটাকে আমরা অ্যাড করতে পারি, তার জন্য পাশে আমি কোডটা লিখছি। এই কোডটাকে আমরা পাশে লিখবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের বাই ইউজিং ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক, যে আমরা কিভাবে এখানে এক্সেপশনটাকে আমরা হ্যান্ডেল করছি। তো আমার দেখো ক্লাসের নামটা হচ্ছে এরার, আমি এখানে সেম কোডটাকে লিখবো বাই ইউজিং ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক, মানে আমরা এখানে এক্সেপশন হ্যান্ডেল করে আমরা কোডটাকে লিখবো। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আমার যেমন ছিল সব কোডটাই আমার সেম থাকবে, শুধুমাত্র আমরা এখানে ট্রাই ক্যাচ ব্লকের কনসেপ্টটাকে আমরা এখানে অ্যাড করব। স্ট্রিং args, ঠিক আছে? আমার ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন ছিল ইন্টিজার a equals to 10, b equals to, আমার এখানে যেমন ছিল পরপর লাইন বাই লাইন আমি সেম ভাবে লিখবো কোডটাকে। b equals to 5, ইন্টিজার c equals to 5। ওকে, আর আমার এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, আমি ডিক্লেয়ার করে নিচ্ছি এক্স আর ওয়াই। আমি এখানে ডিরেক্ট ইন্টিজার এক্স লিখেছিলাম, ইন্টিজার ওয়াই লিখেছিলাম বলে আমাকে আলাদা করে ডিক্লেয়ার করতে হয়নি, আমি এখানে আলাদা করে ডিক্লেয়ার করে দিলাম এক্স আর ওয়াই। এবার আমার কোন লাইন থেকে এক্সেপশনটা এসছে, না যে স্টেটমেন্ট থেকে আমার এক্সেপশনটা এসছে সেই স্টেটমেন্টটাকে আমরা কি করব, আমরা ট্রাই ব্লকের মধ্যে ঢুকিয়ে দেবো। তাই তো ট্রাই ব্লকের কাজ, কারণ ট্রাই ব্লকের মধ্যে তোমার সেই সমস্ত স্টেটমেন্টগুলো আসে যে স্টেটমেন্টগুলো থেকে আমার এক্সেপশন আসতে পারে। দেখো যে যে
ট্রাই ব্লকের মধ্যে আমরা কি রেখেছি না, যে সেই সমস্ত স্টেটমেন্ট গুলোকে, যে স্টেটমেন্ট থেকে আমার এক্সেপশন জেনারেট হতে পারে। ওকে, তাহলে আমি এখন ট্রাই ব্লকের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এই স্টেটমেন্ট থেকে আমাদের এক্সেপশন এসছে। আমি তখন কি করলাম, একটা ট্রাই ব্লক এখানে ইনকর্পোরেট করলাম। এবার দেখো আমার ট্রাই ব্লকটা আমি এখানে স্টার্ট করছি। ট্রাই ব্লক, তার ট্রাই ব্লকের মধ্যে আমি ওই স্টেটমেন্টটাকে ইনসার্ট করে দিলাম যে x ইকুয়ালস টু a বাই বি মাইনাস সি সেমিকোলন দিয়ে ট্রাই ব্লকটাকে শেষ করে। তাহলে এই স্টেটমেন্ট থেকে আমার এক্সেপশন আসবে, কারণ 10কে আমি 0 দিয়ে ভাগ করছি। তাহলে তখন ট্রাই ব্লক যখনই কোনো এক্সেপশন আসবে তখন ট্রাই ব্লক সেই এক্সেপশনটাকে তোমার থ্রো করবে। আর যখনই থ্রো করলো তখন ক্যাচ ব্লক কি করলো, ওই এক্সেপশনটাকে আমার ক্যাচ ব্লকটা তোমার ক্যাচ করবে। তো যেহেতু আমার যে টাইপের এখানে এক্সেপশন আমার থ্রো করছে, আমরা দেখে বুঝতে পারছি যে ডিভাইড বাই জিরোটা কিন্তু আমাদের অ্যারিথমেটিক এক্সেপশনের মধ্যে পড়ছে। কালকে আমরা এক্সেপশনের টাইপ পড়েছিলাম, এক্সেপশন টাইপ পড়েছি আমরা। তাহলে আমাদের এখানে ক্যাচ করতে হবে কোন টাইপ। আমার এখানে এক্সেপশনের টাইপটা কি হবে না, অ্যারিথমেটিক এক্সেপশন। আমি এখানে ক্যাচের মধ্যে কি লিখছি না, অ্যারিথমেটিক। আমার দেখো এক্সেপশন তোমার টাইপের কালকে নাম বলেছিলাম অ্যারিথমেটিক এক্সেপশন। আর কালকে আমরা অনেকগুলো এক্সেপশনের নাম বলেছি, নাল পয়েন্টার এক্সেপশন, অ্যারে ইন্ডেক্স, আউট অফ বাউন্ড এক্সেপশন। তো সেরকম আমি এটা ক্যাচ করছি। ক্যাচ করার সময় আমার যে এক্সেপশনের যে টাইপটা সেটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, আর তার একটা অবজেক্টের নাম নিলাম হয়তো ই, যে আমরা এর মধ্যে ক্যাচ করব। ক্যাচ করার পর আমি এখানে একটা আমার মতো করে একটা মেসেজকে ডিসপ্লে করছি ক্যাচ করার পর, যে ডিভিশন বাই জিরো। যে ডিভিশন বাই জিরো, আমার কোডটা তো আমার তো ওটা তো তোমার কোনো রেজাল্ট পাবো না এক্স এর এগেনস্টে, কারণ আমি নাম্বারটাকে 0 দিয়ে ভাগ করছি। তো আমি একটা ইউজারকে একটা মেসেজ দিলাম যে ডিভিশন বাই জিরো, এটা হচ্ছে ডিভিশন বাই জিরো একটা মানে করা গেছে। ওকে, নাম্বারটাকে 0 দিয়ে ভাগ ভাগ করেছে। যে আমি ক্যাশটাকে এখানে শেষ করে দিলাম। তারপর আমাদের রিমেনিং স্টেটমেন্ট কি আছে, y ইজ ইকুয়াল টু a বাই বি প্লাস সি। এটা আমার রিমেনিং স্টেটমেন্ট বা তার পরের স্টেটমেন্ট। আমার সেখানে ওয়াইটাকে আমরা এখানে ডিসপ্লে করেছি, এসওপি করেছি ওয়াই এর ভ্যালুকে। তাহলে ওয়াই ইকুয়ালস টু প্লাস ওয়াইটাকে আমরা এখানে ডিসপ্লে করেছি, ওয়াইটা ডিসপ্লে হয়েছে। দেন আমি এখন মেনটাকে শেষ করলাম, মেন প্রোগ্রামটাকে শেষ করে মানে মেন ফাংশনটাকে শেষ করেছি, আর আমার ক্লাস ইনারটাকে শেষ করেছি। তাহলে এখন যদি কোডটাকে আমি রান করি, তাহলে আমার এই এক্সেপশনটার কারণে কিন্তু পুরো প্রোগ্রামটা কিন্তু তোমার স্টপ হয়ে যাবে না, বা আমাকে রান করবে না সেরকম ব্যাপারটা কিন্তু আসবে না। আমাকে তখন দেখাবে কি না, এই পুরো প্রোগ্রামটা যদি আমরা রান করি, রান করলে আমাকে ফার্স্টেই দেখাবে যে ডিভিশন বাই জিরো, মানে প্রথম যে এরারটা আমরা এখান থেকে পাচ্ছি, যে আমার নাম্বারটাকে আমি 0 দিয়ে ভাগ করেছি বলে আমাকে একটা এরার শো করছে ট্রাই ব্লকের মধ্যে, সেটা ফাইন্ড আউট হচ্ছে যেটা এক্সেপশন এসছে। সেই ট্রাই ব্লক তোমার ওই পার্টিকুলার এক্সেপশন অবজেক্টটাকে তোমার থ্রো করছে ক্যাচ ব্লককে। ক্যাচ ব্লক তোমার সেটাকে ক্যাচ করলো ই এর মধ্যে, ক্যাচ করার পর ক্যাচ ব্লকের মধ্যে আমরা কি করেছি, ডিসপ্লে করেছি ডিভিশন বাই জিরো। আমাকে প্রথম আউটপুট দেখাচ্ছে ডিভিশন বাই জিরো, যে মেসেজটা কিন্তু আমরা লিখেছি নিজের মতো করে, ডিভিশন বাই জিরো। এবার ডিভিশন বাই জিরো দেখানোর পর তারপরে কিন্তু আমার প্রোগ্রামটা রিমেনিং যে স্টেটমেন্ট গুলো সেগুলো কিন্তু তোমার অ্যাজ ইট ইজ কিন্তু এক্সিকিউট করবে। কিন্তু আগে যেহেতু আমার এক্সেপশন হ্যান্ডলিং করা ছিল না বলে আমার এখানে যখনই এক্সেপশন পাচ্ছিল তারপর থেকে কিন্তু রিমেনিং কোডগুলো কিন্তু এক্সিকিউশন করছিল না বলে আমাকে কোনো আউটপুট আমরা পাইনি। কারণ y is equal to a by b plus c, তার জন্য একটা আউটপুট তো আমাদের পাওয়া উচিত, তো সেটাও কিন্তু আমরা পাই। কিন্তু এখানে আমরা পাবো, তাহলে আমাদের রিমেনিং স্টেটমেন্ট কি আছে, y is equal to a by b plus c, তাহলে 10/10, তার এখান থেকে 1 পাচ্ছি। তো আমি এখানে এসওপি করেছি y is equal to, y-টাকে ডিসপ্লে করেছি, আমাকে এখানে দেখাচ্ছে y is equal to 1। তাহলে এটা হচ্ছে আমাদের উইদাউট এক্সেপশন হ্যান্ডলিং আমরা একটা কোডকে লিখেছি, যেখানে আমাদের এক্সেপশন এসছে, তার জন্য আমরা কি আউটপুট পেয়েছি। আর এখানে আমরা এক্সেপশন হ্যান্ডলিংটাকে আমরা এটা হচ্ছে উইদাউট এক্সেপশন হ্যান্ডলিং, আর এটা হচ্ছে আমরা বাই ইউজিং এক্সেপশন হ্যান্ডলিং বা বাই ইউজিং ট্রাই ক্যাচ। আমরা এখানে ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা এক্সেপশন হ্যান্ডেল করেছি, আর এক্সেপশন হ্যান্ডেল করার পর আমার কোডটা সেখান থেকে আমরা কিছু আউটপুট পেয়েছি। কিন্তু আগে আমরা কিন্তু কোনো আউটপুট পাচ্ছিলাম না, আমাকে একটা এরার শো করছিল। তো সেই এরারটা ছিল একটা java.lang.arithmetic_exception, যেখানে ডিভাইড বাই জিরো, আমি কিন্তু কোনো আউটপুট এখান থেকে পাচ্ছিলাম না। তাহলে একটা প্রোগ্রামকে এক্সেপশন হ্যান্ডেল না করে তার যে আউটপুট, আর একটা প্রোগ্রামকে আমরা ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা তার যখন মানে আমরা হ্যান্ডেল করছি তার এক্সেপশনটাকে, তার যে আউটপুট, আমার কিন্তু পুরো প্রোগ্রামটা আমার কিন্তু ক্র্যাশ করে যাচ্ছে না। আমার এখানেও সেই প্রবলেমটা আছে, আমার এখানেও প্রবলেমটা আছে, কিন্তু এখানে প্রবলেমটাকে আমরা আমরা ওভারকাম করছি বা তাকে আমরা হ্যান্ডেল করছি। কিন্তু আমরা আগে কোনো এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম ফলো করিনি বলে আমি কিন্তু এটাকে হ্যান্ডেল করতে পারছিলাম না, তার কারণের জন্য আমার রেস্ট অফ দ্য কোড কিন্তু এক্সিকিউশন হচ্ছিল না।
কিন্তু এখানে আমাদের কিন্তু দেখো খুব সুন্দরভাবে আমার তারপরের যে কোডগুলো কিন্তু খুব সুন্দরভাবে এক্সিকিউশন হচ্ছে, আমার কিন্তু কোনো সমস্যাই হচ্ছে না। আর আমি এখানে ক্যাচ ব্লকের মধ্যে কেন অ্যারিথমেটিক এক্সেপশন নিয়েছি, না আমার ডিভিশন বাই জিরোর জন্য তো আমাদের অ্যারিথমেটিক এক্সেপশনই তো আসে, আমরা কালকে পড়েছি এক্সেপশন টাইপ। অতএব তার জন্য আমরা ক্যাচ ব্লকের মধ্যে আমরা এখানে অ্যারিথমেটিক এক্সেপশন ক্লাসটা নিয়েছি, আর তার অবজেক্টটা নিয়েছি আমরা ই। এবার তোমার যদি মনে হয় যে আমি আমার মতো করে কোনো মেসেজকে লিখবো না, আমি হয়তো ইটাকে ডিসপ্লে করব, তুমি কিন্তু এখানে এসওপি করতে পারো, ইটাকেও তুমি ডিসপ্লে করতে পারো। তাহলে ইটাকে ডিসপ্লে করে তোমাকে দেখাবে জাভা ডট ল্যাং ডট অ্যারিথমেটিক এক্সেপশন ডিভিশন বাই জিরো। ওকে, তখন সে কিন্তু তার সিস্টেম ডিফাইন কিছু মেসেজ তোমাকে দেখাবে। কিন্তু তুমি চাইলে তোমার মতো করে তুমি কিন্তু মডিফাই করতে পারো মেসেজটাকে, যে আমি আউটপুটটা আমি দেখাবো, মানে আমার কোনো এরার মেসেজটা আমি শো করছি। আগে এরার মেসেজটা আমাদের কম্পাইলার শো করছিল, আর এখন দেখো আমি শো করছি এসওপি করে, যাতে করে আমাদের দেখাচ্ছে যে কি প্রবলেমের জন্য আমার এক্সট্রা ডিসপ্লে হয়নি, না ডিভিশন বাই জিরো, না আমরা নাম্বারটাকে জিরো দিয়ে ডিভাইড করেছি, কিন্তু তারপরে আমি নাম্বারটাকে কিন্তু ওয়ান দিয়ে ডিভাইড, আমি তোমার তখন ওয়ান দিয়ে ডিভাইড করেছি, তাই না? তো তার জন্য আমাদের তোমার দেখিয়েছে তারপরে আউটপুটটা। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার বেসিক কনসেপ্ট অফ দ্য এক্সেপশন হ্যান্ডলিং, যে আমরা কিভাবে ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা এক্সেপশন গুলোকে হ্যান্ডেল করতে পারি। তো আমরা এখানে একটা টাইপের এক্সেপশন ব্যবহার করেছি, আমরা পরবর্তী প্রোগ্রামগুলোতে আমরা আরো ডিফারেন্ট টাইপের এক্সেপশনের যে টাইপগুলো সেটা কিন্তু আমরা ব্যবহার করে কাজ করব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম, এক্সেপশন হ্যান্ডলিং এর আমাদের ফার্স্ট প্রোগ্রাম। সবাই বুঝতে পারলাম প্রোগ্রামটা, যে কিভাবে আমরা আগে আমাদের কি ছিল সিচুয়েশন আর এখন কি হয়েছে, আমরা আগে কোনো এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম ব্যবহার না করে আমাদের কি আউটপুট এসছে, আর এখন আমরা ট্রাই ক্যাচ ব্লক ব্যবহার করে আমাদের কি আউটপুট এসছে। আমরা সবাই বুঝতে পারলাম এটা এত পর্যন্ত? আমাকে রিপ্লাই করো একটু, সবাই বুঝতে পেরেছি কিনা, এই পর্যন্ত কোডটা বুঝতে পেরেছি হ্যাঁ কিনা? স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি, বেশ। তাহলে এখন ওই কোডটাই আমরা একটু রান করব। ওকে, ওই এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম বা ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা কোডটাকে একটু রান করার চেষ্টা করছি। চলো ওই কোডটাকে আমরা একটু রান করব। হ্যাঁ, ইন্টিজার x ইকুয়ালস টু, আমাদের a b ছিল, সরি, a ইকুয়ালস টু 10, ইন্টিজার b ইকুয়ালস টু 5, আর ইন্টিজার c ইকুয়ালস টু 5, আর তার সাথে আমাদের দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করা ছিল x, y। ঠিক আছে, এবার আমি ট্রাই ব্লক ইউজ করছি। ট্রাই ব্লকের মধ্যে আমরা কি করেছি, না আমার ওই স্টেটমেন্টটা x ইকুয়ালস টু a বাই b মাইনাস c সেমিকোলন। এটা আমার এক্সেপশনের কোডটা, মানে এখান থেকে এক্সেপশন আসবে। ওকে, দেন আমরা এবার ক্যাচ ব্লকে চলে এসেছি। ক্যাচ ব্লকের মধ্যে আমি একটা এক্সেপশন একটা অবজেক্ট ক্লাস এখানে টাইপ স্পেসিফাই করছি। এক্সেপশন টাইপের একটা ক্লাস, দ্যাট ইজ অ্যারিথমেটিক এক্সেপশন। অ্যারিথমেটিক এক্সেপশন, এটা ক্যাপিটাল, কালকে যেটা আমরা এক্সেপশন টাইপ পড়েছিলাম তার মধ্যে একটা অবজেক্টের নাম দিলাম স্মল ই। দেন তার মধ্যে আমরা কি করছি, তার মধ্যে একটা মেসেজকে আমরা ডিসপ্লে করব। আমি আমার নিজের মতো করে একটা মেসেজকে ডিসপ্লে করব, যে কি কারণের জন্য এটা এক্সেপশনটা এসছে, তার কারেক্টিভ অ্যাকশনটা আমি এখানে নেব। আমি এখানে একটা মেসেজকে ডিসপ্লে করছি, যে আমি আমার মতো একটা এরাকে ডিসপ্লে করছি, যে তুমি নাম্বারকে জিরো দিয়ে ডিভাইড করেছো। আমি বাংলায় একটু লিখলাম, ঠিক আছে, জিরো দিয়ে ডিভাইড করেছো। এতদিন পর্যন্ত আমাকে কম্পাইলার যা এরার মেসেজ দেখাতো সেটাই আমরা দেখতে অভ্যস্ত হয়েছিলাম, আমরা কিন্তু আমাদের মতো করে কোনো মেসেজকে আমরা কোনোদিন দেখাতে পারিনি অ্যাজ আ এরার, তাই না? আমাকে সেমিক্লোন মিসিং দেখিয়েছে, একটা কম্পাইলার দেখিয়েছে, কিন্তু আমরা কি আমাদের মতো করে কোনো মেসেজকে আমরা দেখাতে পেরেছি অ্যাজ আ এরার মেসেজ হিসাবে? কোনোদিন পারিনি। তাহলে এরাটাকে কিন্তু আমরা তোমার এখন মডিফাই করতে পারছি, যে আমরা কিভাবে দেখবো এরারটাকে, কিভাবে দেখলে আমরা বুঝতে পারবো। তার জন্য আমি বাংলায় লিখেছি যে তুমি নাম্বারকে জিরো দিয়ে ডিভাইড করেছো, আমার মতো একটা মেসেজকে আমি লিখেছি। ঠিক আছে, এটা আমার ক্যাচ ব্লকের মধ্যে এই কাজটা আমরা করছি, কারেক্টিভ অ্যাকশন দিলাম। আমার রিমেনিং যে কোডটা আছে y ইজ ইকুয়াল টু a বাই b প্লাস c, এটা তো কোনো প্রবলেম নেই, আমার রিমেনিং কোডটা কেন এক্সিকিউশন হবে না? কিন্তু আগে আমার প্রোগ্রামে আমার রিমেনিং কোডটা এক্সিকিউশন হচ্ছিল, যেহেতু আমার আগে কোনো একটা এক্সেপশন চলে এসেছিল বলে। তাই এ তো কোনো দোষ নেই, এ তো এক্সিকিউশন হতেই পারে। তো এবার আমি কি করছি, এবার আমি এই ওয়াইটাকে আমরা ডিসপ্লে করব। আমি আগের এসওপিটাকে কপি করে দিচ্ছি এখান থেকে, এবার ওয়াইটাকে আমরা এখানে ডিসপ্লে করব।
ঠিক আছে, ওয়াইটাকে আমরা এখানে ডিসপ্লে করব। আমি এখানে লিখছি y ইকুয়ালস টু প্লাস দিয়ে ওয়াইটাকে ডিসপ্লে করব। ওকে, আমার কোড কিন্তু শেষ হয়ে গেছে, আমার কোড কিন্তু লেখা কমপ্লিট। আমি এই ডবল ব্রেসেস গুলোকে একটু উপর থেকে সরিয়ে নিয়ে আসি, এই হচ্ছে আমার কোড। তাহলে এই কোডটাকে আমরা এবার রান করছি। তাহলে ফার্স্ট আমাকে দেখাবে তুমি নাম্বারটাকে 0 দিয়ে ডিভাইড করেছো, কারণ x ইজ ইকুয়াল টু a বাই b মাইনাস c করেছি, আর তারপর আমাকে দেখাবে y এর ভাগটা। তাহলে আমার এক্সেপশন আসার কারণে কিন্তু আমার কিন্তু রেস্ট অফ দ্য কোডটা কিন্তু এক্সিকিউট করবে। আমি এখানে ওয়াইটাকে ডিসপ্লে করেছি, ওয়াইটাকে ডিসপ্লে করার পর ধরো আমি আরেকটা হয়তো মেসেজকে ডিসপ্লে করলাম, এরপরে আমি আমার নিজের মতো করে একটা মেসেজকে ডিসপ্লে করেছি যে this is the example to handle exception in Java। এটা আমি একটা মেসেজকে ডিসপ্লে করেছি, আমার মতো করে একটা মেসেজকে আমি ডিসপ্লে করেছি। ওকে, চল কোডটাকে রান করি। এবার কোডটাকে রান করেছি, তুমি নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করেছো। তাহলে এখন তুমি কি বুঝবে যে হ্যাঁ, তার মানে আমি নাম্বারটাকে 0 দিয়ে ডিভাইড করেছি, আমি x টাকা পাচ্ছি না। দেখো y কিন্তু পেয়ে গেছি, কোনো সমস্যা হয়নি, y ইজ ইকুয়াল টু 1। আর তারপর লাইনে আমি একটা এসওপি করেছিলাম যে দিস ইজ দ্য এক্সাম্পল টু হ্যান্ডেল এক্সেপশন ইন জাভা। এটা জাভাতে একটা এক্সেপশন হ্যান্ডেল করার একটা প্রোগ্রাম। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা সবাই? বুঝতে পেরেছি এই কোডটা? তো খুব সিম্পল একটা কোড। এবার আগে যখন আমাদের এক্সেপশন যখন ছিল না, তখন দেখো আমার তখন কিন্তু এই ট্রাই এর কোনো কনসেপ্টই ছিল না, তাই না? আমি কোডটাকে আবার মডিফাই করছি। হ্যাঁ, যখন আমার এক্সেপশন যখন ছিল না, আমার ট্রাই এর কোনো কনসেপ্ট ছিল না, আমার এখানে ক্যাচের কোনো কনসেপ্ট ছিল না, আমরা তো কোনো এক্সেপশন হ্যান্ডলিং ব্যবহারই করিনি, তাই না? আমার ক্যাচের কোনো কনসেপ্ট ছিল না, আমি এক্সটা ক্যালকুলেট করেছি, ওয়াইটা ক্যালকুলেট করেছি, যে আমি এক্সটাকেও ডিসপ্লে করেছি, ওয়াইটাকেও ডিসপ্লে করেছি। আমি এখানে এক্সটাকেও ডিসপ্লে করে দিই, আমি এখানে এক্সটাকেও ডিসপ্লে করেছি, এক্সটাকেও আমরা ডিসপ্লে করে দিচ্ছি। এটা আমার আগের মানে একটা সিচুয়েশন ছিল, তার জন্য তো আমাদের এক্সেপশন হ্যান্ডলিং করতে হলো। এটা আমার হচ্ছে আগের সিচুয়েশনটা, যেটা আমরা কালকেও দেখেছিলাম প্রোগ্রামটা, আজকেও দেখলাম একবার। তারপরে তো আমি তার পাশে এক্সেপশন হ্যান্ডলিং দিয়ে কাজটা করলাম। আর এই লাইনটা আমাদের দরকার নেই, আমি ওখানে অ্যাডিশনাল লাইন এটা লিখেছিলাম তোমাদের দেখানোর জন্য। তো এই হচ্ছে আমার কোড, আগের কোডটা ছিল। এবার তুমি কোডটাকে রান করো, মতো এক্সেপশন আসে, দেখো তুমি কোনো আউটপুট পাবে না। কি পাচ্ছ না? এক্সেপশন ইন থ্রেড মেন java.lang.arithmetic exception। কারণ তুমি যে টাইপের ভুল করেছো সেটা হচ্ছে কোনো নাম্বারকে 0 দিয়ে ভাগ করেছো, তো তার জন্য তাকে বলছে ডিভাইড বাই 0। আর এই ডিভাইড বাই 0টা কিন্তু তোমার পড়ছে আন্ডার দ্য arithmetic exception টাইপ at main.java 18। ওকে, মানে তুমি 18 নাম্বার লাইনে তুমি দেখো ভুলটা করেছো। ঠিক আছে, তোমার ফাইলটার নাম কি? main.java, তোমার ফাইলটার নাম। তুমি main.java-তে তুমি 18 নাম্বার লাইনে কিন্তু তুমি ভুলটা করেছো। তোমার কিন্তু কোনো আউটপুট আসছে না, তোমার কিন্তু এখানে ওয়াই এর ভ্যালু কিন্তু দেখাচ্ছে না, কারণ যেহেতু তুমি আগে একটা ভুল করে এসেছি বলে। তাহলে এই প্রবলেমটাকে সলিউশন করার জন্যই কিন্তু আমরা ট্রাই ক্যাচ ব্লক দিয়ে এটাকে আমরা হ্যান্ডেল করেছি। তার জন্যই কিন্তু আমাদের এক্সেপশন হ্যান্ডলিং এর প্রয়োজন, আর কিছু না। ওকে, তো এই হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডেল করার বেসিক কনসেপ্ট, যে কিভাবে আমরা কোনো এক্সেপশনকে আমরা হ্যান্ডেল করতে পারি। ওকে, এবার আমরা যে কনসেপ্টটা, এবার কয়েকটা টাইপের এক্সেপশন হ্যান্ডেল আমরা করবো এখানে, বা এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য আমরা ডিফারেন্ট কিছু কনসেপ্ট আমরা দেখবো। এই ট্রাই ক্যাচ ব্লকেরই বেসিক কিছু এক্সাম্পল দেখবো। তারপরে আমরা চলে আসবো ফাইনালি ব্লকে। ঠিক আছে, তারপরে আমরা চলে আসবো ফাইনালি ব্লকের কনসেপ্ট। তো কয়েকটা এক্সাম্পল আমরা ফার্স্ট এখান থেকে একটু দেখি। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল আমরা এখান থেকে দেখি। তো এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার আছে তো? এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? কোডটা খুব কঠিন লাগেনি তো? কোডটাকে খুব কঠিন লাগেনি তো? হুম, No, sir. বেশ। এবার আমরা এই এক্সেপশন হ্যান্ডেল করার জন্য আরো কিছু কোড আমরা, মানে ট্রাই ক্যাচ ব্লকের আরো কিছু কোড আমরা দেখব। ওকে, সেটা অ্যাকচুয়ালি তো ট্রাই ক্যাচ ব্লকের এক্সাম্পল। তো আমি এখানে জাভা ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক,
একটা এক্সাম্পল আমরা ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা দেখলাম, আমরা এখানে আরো অনেক এক্সাম্পল আমরা দেখবো ট্রাই ক্যাচ ব্লক দিয়ে। ঠিক আছে, তাহলে ট্রাই ব্লকের মধ্যে আমরা যে কোডটাকে রাখবো সেই কোডটা থেকে আমরা বেসিক্যালি আমরা সেই কোডটা থেকে কোনো এক্সেপশন থ্রো হতে পারে, তো তার জন্য আমরা সেই কোডটাকে ট্রাই ব্লকের মধ্যে রাখবো। আর ক্যাচ ব্লকের মধ্যে আমার বেসিক্যালি আমরা ওই কোডটা মানে কোনো এক্সেপশন যদি আসে তাহলে ক্যাচ ব্লক আমার ওই এক্সেপশনটাকে ও ক্যাচ করবে, ক্যাচ করে তার এগেইনস্টে একটা কারেক্টিভ অ্যাকশন ও নেবে, যেটা আমরা কিন্তু দেখে এসেছি। ওকে, তো সেকেন্ড এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পলটার কি আউটপুট আসবে সেটা তোমরা আমাকে বলবে। এক্সাম্পল নাম্বার 2, ধরুন ক্লাসকে ডিফাইন করলাম, ক্লাসটার নাম দিলাম এরর 1 বলে, এরর 1, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args, তার মধ্যে আমার ট্রাই ব্লক আছে, ট্রাই ব্লকের মধ্যে আমার এখানে লেখা আছে ইন্টিজার ডেটা ইকুয়ালস টু 50/0, ট্রাই ব্লকটাকে শেষ করেছি। ক্যাচ ব্লক আছে, এক্সেপশন ই, আমি এখানে এক্সেপশন ক্লাসের একটা অবজেক্ট পাস করছি ই, কারণ এক্সেপশন তোমার কিন্তু সবার বেস ক্লাস, যত রকম টাইপের এক্সেপশন আছে সবার কিন্তু টপে আছে এক্সেপশন, তার সবার কিন্তু বেস ক্লাস কিন্তু হচ্ছে এক্সেপশন। তুমি যদি অ্যারিথমেটিক এক্সেপশন না স্পেসিফাই করো, তুমি কিন্তু এখানে এক্সেপশনও স্পেসিফাই করতে পারো, এটা কিন্তু হচ্ছে সবার প্যারেন্ট। কিন্তু তুমি এখানে এসওপি করেছো, ইটাকে তুমি ডিসপ্লে করেছো, ইটাকে ডিসপ্লে করেছো। দেন তারপরে ক্যাচের বাইরে এসে তুমি আবার এসওপি করেছো যে রেস্ট অফ দ্য কোড, রেস্ট অফ দ্য কোড। দেন মেন শেষ হয়েছে, আমার ক্লাসটাও এখানে শেষ হচ্ছে। ওকে, এই হচ্ছে আমার কোড। তাহলে এই কোডটার আউটপুট কি আসবে একটু বলো দেখি সবাই, কোডটার আউটপুট কি আসবে? এই কোডটা আমরা আউটপুট কি পাবো রান করালে? খুব সিম্পল, আমরা আগে এই সেম টাইপের আমরা কোড করেছি। lang.arithmetic_exception divide by 0 আর তারপর হচ্ছে রেস্ট অফ দ্য কোড। ওকে, তাহলে আমাকে দেখাবে java.lang.arithmetic_exception, কারণ তুমি যেহেতু ইটাকে ডিসপ্লে করেছো, এটা কিন্তু একটা এক্সেপশন টাইপের একটা অবজেক্ট, আর এখানে এই পার্টিকুলার লাইন থেকে যে টাইপের এক্সেপশন থ্রো হয় সেটা হচ্ছে একটা অ্যারিথমেটিক এক্সেপশন ডিভাইড বাই 0, তাহলে তোমাকে সেটা কিন্তু এখন ই এর মধ্যে আছে, তাহলে বাই ডিফল্ট তোমাকে ডিসপ্লে করছে java.lang.arithmetic_exception divide by 0, এটা কিন্তু একটা সিস্টেম ডিফাইন্ড মেসেজ। তুমি যদি তোমার কোনো মেসেজকে ডিসপ্লে করতে চাইতে তখন তুমি এখানে এসওপির মধ্যে তুমি তোমার মতো করে লিখতে পারতে। ওকে, তুমি এখন ইটাকে ডিসপ্লে করেছো, অর্থাৎ তুমি এক্সেপশন অবজেক্টটাকে ডিসপ্লে করেছো, তার মেসেজ তোমাকে দেখাচ্ছে। আর এটা তো গেল আমার হ্যান্ডকে হ্যান্ডেল করা হলো। তারপরে আমার দেখো তারপরে ক্যাচের বাইরে কি আছে না, এসওপি আছে রেস্ট অফ দ্য কোড, আমার তখন দেখাচ্ছে রেস্ট অফ দ্য কোড, রেস্ট অফ দ্য কোড। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই কোডটাকে হ্যান্ডেল করতে পারি, বা এটাকে আমরা দেখতে পাচ্ছি যে ইটা ডিসপ্লে করলে কি হবে সেটা আমরা দেখতে পেলাম। ওকে, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। এবার আমরা মানে যদি কোনো কাস্টম মেসেজ ডিসপ্লে করতে চাই, মানে আমার নিজের মেসেজটাকে বলা হয় কাস্টম মেসেজ, তা আমি এখানে এসওপি ই এর পরিবর্তে আমি যদি তোমার চাইতাম এখানে কোনো কাস্টম মেসেজকে ডিসপ্লে করছে আমার নিজের মতো করে, আমি তখন এখানে এসওপি করে আমার মতো করে একটা মেসেজকে লিখে রাখতে পারতাম যে ইউ ক্যানট ডিভাইড বাই 0, ওকে, বা ডিভাইড বাই 0 বা ইউ ক্যানট ডিভাইড বাই 0, আমি কিন্তু আমার মতো করে একটা মেসেজ লিখে রাখতে পারতাম, দ্যাটস কল্ড কাস্টম মেসেজ, এটা কিন্তু আমরা লিখে রাখতে পারি। এবার আমরা আরেকটা এক্সাম্পল নেব, এক্সাম্পল নাম্বার 3, এই ট্রাই ক্যাচ ব্লকে। ওকে,
আমরা কিন্তু ট্রাই ক্যাচ ব্লক যেহেতু পড়ছি এখন, আমরা ট্রাই ক্যাচ ব্লকের আরেকটা এক্সাম্পল নেবো, এক্সাম্পল 3। তো সেখানেও আমার ক্লাস আছে, ক্লাস error2, ক্লাসটার নাম দিলাম error2। সেখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আছে, আমি স্ট্রিং args আমি ভেতরে লিখলাম না, ইন্টিজার j equals to 50, ইন্টিজার i, ফার্স্টে তোমার এটাকে i ধরো, হ্যাঁ, প্রথমটা i is equal to 50 আর j is equal to এটা ভ্যালু বলবো, i is equal to 50 আর j is equal to 0 আর হচ্ছে তোমার ইন্টিজার ডেটা, ইন্টিজার ডেটা। ওকে, এবার ট্রাই ব্লক আছে, ট্রাই ব্লকের মধ্যে আমরা ফার্স্টে ডেটা ইকুয়ালস টু i বাই j, ডিভাইড বাই 0, এটা কিন্তু একটা এক্সেপশনকে থ্রো করবে। তো ট্রাই ব্লকের মধ্যে আমার এই কোডটা আছে। এবার ক্যাচ ব্লকের মধ্যে আমার এক্সেপশন টাইপের একটা অবজেক্ট নিয়েছি, তার প্যারামিটার এক্সেপশন টাইপের একটা অবজেক্ট নিয়েছি ই, তার মধ্যে আমরা কি করছি, তার মধ্যে আমরা এসওপি করছি যে i বাই j প্লাস 2। ওকে, দিয়ে এটাকে আমরা ক্যাচটাকে শেষ করলাম, মেন ফাংশনটাকে শেষ করলাম, ক্লাসটাকে শেষ করলাম। তাহলে আমার কোডটার আউটপুট কি আসবে? খুব সিম্পল, কোডটার আউটপুট কি আসবে দেখো, কোডটাকে ভালো করে দেখো। I by j plus 2। কত কত হয় সেটা, আই তো বলা আছে, যেহেতু বলা আছে, ও আচ্ছা, তাহলে তো কত ভ্যালু আসবে, আমি তো ডিসপ্লে করেছি, এটা ডবল কোডের মধ্যে লিখে নিই, আমি তো ক্যালকুলেট করছি i বাই j প্লাস 2। তাহলে আইটা হচ্ছে 50 আর যেটা হচ্ছে 0, তাহলে 0 প্লাস 2 মানে হচ্ছে 2, তাহলে 50 বাই 2 কত আসবে? আসছে 25। তাহলে আমরা এক্সেপশনটা আমার এসেছিল, সেই এক্সেপশনটাকে আমরা রিজলভ করলাম ক্যাচ ব্লকের মধ্যে, তাই না? আমি আমার কোনো কাস্টম মেসেজ ডিসপ্লে না করে আমি কিন্তু এক্সেপশনটাকে আমি দেখো কিন্তু রিজলভ করে দিয়েছি। তাহলে এটা হচ্ছে একটা এক্সাম্পল, যে এক্সাম্পলটা টু রিজলভ দ্য exception in a catch block. ওকে, তার একটা এক্সাম্পল বোঝা গেল সবার? এক্সাম্পলটা আমি তার মধ্যে কিন্তু রিজলভ করতে পারি। ওকে, তার মধ্যেও কিন্তু আমরা রিজলভ করতে পারি। এবার আরেকটা এক্সাম্পল আমরা দেখবো, তারপরে নেক্সট কনসেপ্টে আমরা যাব। আরেকটা এক্সাম্পল দেখবো, তারপরে আমরা নেক্সট কনসেপ্টে আমরা যাব। এক্সাম্পল নাম্বার 4। ক্লাস error3। ওকে, public static void main string args try integer data equals to 50 by 0 বা ক্যাচ ব্লকের মধ্যে আমার এখানে দেওয়া আছে একটা এক্সেপশন অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। কত বড় নাম, তাই না? কালকে আমরা পড়ে এসেছি এটা। তার একটা অবজেক্ট হচ্ছে ই, তার মধ্যে আমি এখানে ডিসপ্লে করেছি এসওপি, ইটাকে ডিসপ্লে করেছি। ঠিক আছে, ক্যাচ গেল। এবার বাইরে আমার একটা এসওপি করা আছে, সেখানে লেখা আছে যে রেস্ট অফ দ্য কোড, রেস্ট অফ দ্য কোড। দেন মেন ফাংশন শেষ করেছি, ক্লাসটাকে শেষ করেছি। ওকে, তাহলে আমার এই কোডটার আউটপুট কি আসবে? এই কোডটার আউটপুট কি আসবে?
এই কোডের আউটপুট কি আসবে? এটা তো অ্যারিথমেটিক এক্সেপশনই আছে। হ্যাঁ, এক্সেপশনটা আমার অ্যারিথমেটিক এক্সেপশন অকার করছে, থ্রো হচ্ছে, কিন্তু তাকে দেখো আমি তাকে ক্যাচ করাচ্ছি অন্য একটা এক্সেপশনের টাইপ দিয়ে, তাই না? তাকে আমি একটা ক্যাচ করাচ্ছি অন্য একটা এক্সেপশনের টাইপ দিয়ে। আমি একটু রান করবো কোডটাকে, ঠিক আছে? এই কোডটাকে আমি একটু রান করবো, চলো দেখো কি হয়। আমার ট্রাই ব্লকের মধ্যে যে কোডটা আছে সেটা হচ্ছে int data equals to 50/0, আর ক্যাচ ব্লকের মধ্যে আমার অবজেক্টটা আছে, ক্লাসটা আছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন ই, যে আমি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন করেছি ইটাকে। এটাকে প্রিন্ট করেছি, আর বাইরে আমার এখানে আছে রেস্ট অফ দা কোড, রেস্ট অফ দা কোড। তো এই হচ্ছে আমার প্রোগ্রামটা। এবার দেখো কোডটাকে আমি রান করছি, আমার এখানে অ্যারিথমেটিক এক্সেপশন শো করবে যে জাভা ডট ল্যাং ডট অ্যারিথমেটিক এক্সেপশন ডিভাইড বাই 0 আমাকে শো করবে, অবশ্যই শো করবে। দেখো করছে, দেখো জাভা ডট ল্যাং ডট অ্যারিথমেটিক এক্সেপশন ডিভাইড বাই 0। কিন্তু আমার দেখো এই রেস্ট অফ দ্য কোডটা কিন্তু আর এক্সিকিউট করলো না, কারণ কি আমি অ্যাপ্রোপ্রিয়েট টাইপ দিয়ে কিন্তু আমি ওটাকে হ্যান্ডেল করিনি। তাহলে আমাকে সিস্টেম তার ডিফাইন্ড যে মেসেজটা, যে ডেটা ইকুয়ালস টু 50/0 মানে হচ্ছে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যারিথমেটিক এক্সেপশন। তো তার জন্য কিন্তু আমাকে এই সিস্টেম ডিফাইন্ড মেসেজটা আমাকে ডিসপ্লে করেছে, কিন্তু দেখো আমার কিন্তু রেস্ট অফ দ্য কোডটা কিন্তু এখানে কাজ করেনি, কারণ কি আমি প্রপারলি কিন্তু এটাকে আমরা হ্যান্ডেল করিনি বলে। যদি আমি এখানে লিখতাম যে অ্যারিথমেটিক এক্সেপশন ই করে যদি আমি এটাকে ডিসপ্লে করতাম, তারপরে ধরো যদি আমার রেস্ট অফ দ্য কোড থাকতো, তখন এটা তোমার দিব্যি তোমার রান করে যেত, তখন আমাকে তখন দেখাতো রেস্ট অফ দ্য কোড দেখাতো। ওকে, তাহলে এটা হচ্ছে একটা এক্সাম্পল যে আমরা হ্যান্ডেল করেছি, আমরা জেনারেট করেছি অ্যারিথমেটিক এক্সেপশন, কিন্তু আমি ডিফারেন্ট টাইপের ক্লাস দিয়ে তাকে আমি হ্যান্ডেল করার চেষ্টা করছি, তাই না? ডিফারেন্ট টাইপের ক্লাস মানে কোনটা না, আমরা এখানে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন ক্লাস দিয়ে আমরা হ্যান্ডেল করার চেষ্টা করছি, কিন্তু আমরা জেনারেট করেছি অ্যারিথমেটিক এক্সেপশন টাইপের একটা কোনো এক্সেপশনকে। ওকে, তো তার জন্য আমাকে ওই রেস্ট অফ দা ওটা আমাকে দেখায়নি, রেস্ট অফ দা ওটা আমাকে দেখায়নি, আমাকে আমাকে শুধুমাত্র ওই অ্যারিথমেটিক এক্সেপশনের কারণে তোমার যেটা আসতে পারে ডিভাইড বাই 0 সেটা আমাকে শো করেছে। ঠিক আছে, সেটা আরেকটা এক্সাম্পল, আমাদের আরেকটা এক্সাম্পল। এবার আমি যেহেতু অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড দিয়ে আমরা কাজ করছি, অর্থাৎ অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডের আমরা একটা ছোট্ট এক্সাম্পল এখানে দেখব। ঠিক আছে, ধরে নাও ইন্টিজার অ্যারে এ ডাবল আর ইকুয়ালস টু, একটা অ্যারে নিলাম, এখানে একটা অ্যারে নিলাম ইকুয়ালস টু, তার মধ্যে ধরো না আমার 4টে নাম্বার আছে, 1 2 3 4, 4টে নাম্বার আছে। ঠিক আছে, 4টে নাম্বার আছে। এবার আমরা এই ট্রাই ব্লকের মধ্যেই আমরা ডিসপ্লে করছি, হয়তো আমি কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সের নাম্বারকে হয়তো ডিসপ্লে করব। আমি এখানে এসওপি করেছি, যে আমি এখানে ডিসপ্লে করেছি যে অ্যারে অফ 10, অ্যারে অফ 10 কে আমরা ডিসপ্লে করেছি। অ্যারে অফ 10 তো আমার ইন্ডেক্সই নেই, তাই না? দিয়ে আমি এটাকে তোমার ক্যাচ করেছি, আমার যে এক্সেপশনের যে টাইপটা আমরা বুঝতেই পারছি যে আমার একটা অ্যারেকে আমার এখানে অ্যারেটার সাইজ তোমার হচ্ছে 4, আর আমি এখন অ্যাক্সেস করতে তোমার চাইছি হয়তো অ্যারে অফ 10, যেটা কিন্তু এক্সিস্টই করে না, তাহলে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। তো তার জন্য অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনের মধ্যে আমরা এটাকে নিয়েছি, এটাকে আমরা এখানে ডিসপ্লে করেছি, আর আমার রেস্টটা কোড এখানে আছে। এটা হচ্ছে একটা এক্সাম্পল যে আমরা কি করে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডটাকে আমরা ডেমনস্ট্রেট করতে পারি। দেখো কোডটাকে রান করে,
তো java.lang.arrayIndex out of bound exception index 10 out of bound for length 4, আমার এটা তো লেন্থ তো 4, আর তারপর দেখো কিন্তু আমাকে দিব্যি দেখাচ্ছে রেস্ট অফ দ্য কোড। রেস্ট অফ দ্য কোড, তাহলে এই এক্সাম্পলটা হচ্ছে আমাদের টু ডেমনস্ট্রেট দ্য অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। তো অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডটা কিন্তু একটা আনচেকড এক্সেপশন। তাহলে আমরা কি করে হ্যান্ডেল করতে পারি আনচেকড এক্সেপশনকে, তার কিন্তু এটা একটা এক্সাম্পল। তোমার কাছে পরীক্ষায় আসতে পারে যে রাইট আ জাভা প্রোগ্রাম টু হ্যান্ডেল আনচেকড এক্সেপশন। তাহলে আনচেকড এক্সেপশন মানে হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। তাহলে কি করে আমরা হ্যান্ডেল করি, দেখো খুব সিম্পল, এটা প্রোগ্রামের থ্রুতে আমরা কিন্তু অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডটাকে আমরা হ্যান্ডেল করতে পারলাম বা এখানে হ্যান্ডেল করেছি। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক কিছু ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লকের কনসেপ্ট। ওকে, বেসিক কিছু ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লকের কনসেপ্ট। এবার আমরা নেক্সট টপিকে চলে আসবো। বেসিক ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লকের পর আমরা নেক্সট টপিকে চলে আসবো। নেক্সট টপিকটা হচ্ছে জাভা মাল্টিপল ক্যাচ ব্লক। খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, যেটা হচ্ছে জাভা মাল্টিপল ক্যাচ ব্লক। চলো, যে এটা পসিবল জাভাতে বা এক্সেপশন হ্যান্ডলিং এ যে আমার একটা পার্টিকুলার প্রোগ্রামের মধ্যে মাল্টিপল ক্যাচ ব্লক থাকাটা কিন্তু পসিবল। ওকে, তো জাভাতেও কিন্তু মাল্টিপল ক্যাচ ব্লক থাকতে পারে। তো তার মানে একটা ট্রাই ব্লক সে কিন্তু মাল্টিপল ক্যাচ ব্লককে সে ফলো করতে পারে। ধরো না, যদি আমি যদি সিনট্যাক্স দেখাই, মানে এখানে আমার একটা ট্রাই ব্লক আছে, এখানে আমার একটা ট্রাই ব্লক আছে, তার মধ্যে কিছু স্টেটমেন্ট আছে, সেই ট্রাই ব্লকের পর মানে ফলোড বাই মাল্টিপল ক্যাচ ব্লক থাকতে পারে। ধরো এখানে ক্যাচ এক্সেপশন, হয়তো টাইপ 1, তার অবজেক্ট হচ্ছে ই, তো এখানে ধরো কিছু কোড থাকলো ক্যাচের এগেনস্টে। ওকে, ধরো আমি এক্সেপশন 1 বললাম, ঠিক আছে, বা এক্সেপশন টাইপ 1, অ্যাকচুয়ালি তো 1 মানে কিন্তু টাইপ 1। দেন তারপরে তোমার ধরো থাকছে ক্যাচ এক্সেপশন টাইপ 2, এক্সেপশন টাইপ 2 তার অবজেক্ট থাকছে, তার এগেনস্টে কিছু কোড থাকছে ওই কোডটাকে হ্যান্ডেল করার জন্য। আবার তোমার ধরো আবার একটা ক্যাচ থাকলো, ঠিক আছে, আবার একটা ক্যাচ ব্লক থাকছে, তার মধ্যে আমার এক্সেপশন টাইপ 3 থাকতে পারে। তাহলে একটা পার্টিকুলার ট্রাই ব্লক সে কিন্তু মাল্টিপল ক্যাচ ব্লককে সে ফলো করতে পারে। তার মানে একটা প্রোগ্রামের মধ্যে আমার একটা ট্রাই ব্লকের সাথে মাল্টিপল ক্যাচ ব্লক কিন্তু মানে সম্ভব বা থাকা পসিবল। ওকে, আর প্রত্যেকটা ক্যাচ ব্লকের মধ্যে আমার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু এক্সেপশন হ্যান্ডলার থাকছে। কারণ ক্যাচ ব্লকেই তো আমরা বলি এক্সেপশন হ্যান্ডলার, কারণ তারা তোমার যেহেতু পার্টিকুলার টাইপের কোনো এক্সেপশনকে তোমার হ্যান্ডেল করতে পারে। তো যখন তুমি চাইছো যে ডিফারেন্ট টাস্ককে তুমি পারফর্ম করবে, আর সেই ডিফারেন্ট টাস্কের মধ্যে তোমার হয়তো ডিফারেন্ট টাইপের এক্সেপশন আসার পসিবিলিটি আছে, তখন তোমাকে মাল্টিপল ক্যাচ ব্লক ব্যবহার করতে হবে। না, আমি ধরো নাও ট্রাই ব্লকের মধ্যে তোমার যে কোডটাকে লেখার চেষ্টা করছি, আমি বুঝতে পারছি না যে ওই কোড থেকে তোমার কোন টাইপের এক্সেপশন আসতে পারে, তাহলে আমাকে প্রবাবল কিছু লিস্ট অফ এক্সেপশন এগেনস্টে আমাকে তার ক্যাচ ব্লকটাকে ডিফাইন করে রাখতে হবে। তাহলে ওই ট্রাই ব্লক যখন সেই পার্টিকুলার টাইপের যখন এক্সেপশনকে থ্রো করবে, তখন আমাকে ক্যাচ ব্লক থেকে সেটাকে আমাকে ক্যাচ করতে হবে, তাই না? তো তার জন্য কিন্তু আমাদের মাল্টিপল ক্যাচ ব্লক কিন্তু আমাদের দরকার, বা আমাদেরকে পড়তে হয় মাল্টিপল ক্যাচ ব্লক। তো এবার একটা ট্রাই ব্লকের পর যদি আমি যতগুলো খুশি ক্যাচ ব্লক আমি রাখতে পারি, কিন্তু অ্যাট এ টাইম আমার যখন কোনো এক্সেপশন অকার করবে, তার জন্য কিন্তু আমরা মানে তার জন্য কিন্তু একটাই ক্যাচ ব্লক আমার এক্সিকিউট করবে। এরকম নয় যে তুমি মাল্টিপল ক্যাচ ব্লকে তুমি একসাথে এক্সিকিউট করাতে পারবে না। আমার ট্রাই ব্লকের মধ্যে ধরো হয়তো কোনো অ্যারিথমেটিক এক্সেপশন এসছে, তাহলে আমার অ্যারিথমেটিক এক্সেপশন টাইপের যে ক্যাচ ব্লকটা, সেই ক্যাচ ব্লকটা কিন্তু এক্সিকিউট করবে, আলাদা কিন্তু কোনো ক্যাচ ব্লক এক্সিকিউট করবে না সেই পার্টিকুলার মুভমেন্টে। ওকে, তাহলে অ্যাট আ টাইম অনলি ওয়ান এক্সেপশন যদি অকার করে, তো সেই সময় কিন্তু অনলি ওয়ান ক্যাচ ব্লক ইজ এক্সিকিউটেড। আর ধরো না, যদি আমার অনেকগুলো ক্যাচ ব্লক থাকে, আমার ধরুন একটা কোনো এক্সেপশন এসে, ধরো হয়তো অ্যারিথমেটিক টাইপের কোনো একটা এক্সেপশন এসছে, বা অ্যারিথমেটিক এক্সেপশন তোমার এসছে, বা ডিভাইড বাই জিরো তোমার ধরনের এসছে। আমার ধরুন এখানে তোমার ক্যাচ ব্লক তোমার ডিফাইন করা আছে এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন, অ্যাড ইন্ডেক্স আউট অফ বাউন্ড, বা নাল পয়েন্টার এক্সেপশন, বা আমাকে আরেকটা তোমার ক্যাচ ব্লক দিয়ে আরেকটা তোমার এক্সেপশন ডিফাইন করা আছে, তোমার সেটা তোমার হচ্ছে এক্সেপশন ই।
এই এক্সেপশন ই কিন্তু তোমার জেনারেল, কিন্তু সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। এটা এই এক্সেপশন এটা কিন্তু তোমার জেনারেল, এই কিন্তু তোমার সবার প্যারেন্ট ক্লাস। তুমি যদি স্পেসিফিক কিছু মানে ডিক্লেয়ার করতে ভুলে যাও, তাহলে এক্সেপশন ই কিন্তু তোমার ক্যাচ করবে। মানে কিন্তু তোমার সবার কিন্তু প্যারেন্ট, যত এক্সেপশন তোমার টাইপ আছে সবার কিন্তু তোমার প্যারেন্ট হয়ে তোমার কিন্তু এক্সেপশন ই বা এই এক্সেপশন ক্লাস। তাহলে এখন ট্রাই ব্লক থেকে আমার একটা অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো হয়েছে, আমার স্পেসিফিক্যালি ক্যাচ ব্লক আছে অ্যারিথমেটিক এক্সেপশনের জন্য। আমার কিন্তু একটা স্পেসিফিক কিন্তু ক্যাচ ব্লক আছে অ্যারিথমেটিক এক্সেপশনটাকে হ্যান্ডেল করার জন্য। আবার তোমার নর্মাল কিন্তু এক্সেপশন তোমার টাইপটাও আছে ক্যাচ ব্লকের মধ্যে। আমার 4টে ক্যাচ ব্লক আছে। তাহলে আমার এই অ্যারিথমেটিক এক্সেপশনটাকে তোমার কে ক্যাচ করবে? আমার এই পার্টিকুলার টাইপটা ক্যাচ করবে, না আমার এই ক্যাচ এক্সেপশন ই তোমার যেটা আছে, মানে মানে ইন জেনারেল তোমার যেটা আছে তোমার সে ক্যাচ করবে? তো তার যেটা রুলস বা তার যেটা মানে অর্ডার, সেটা হচ্ছে যে আমার সমস্ত ক্যাচ ব্লক একটা অর্ডারিং মেনটেন করে। আর সেই অর্ডারিংটা হচ্ছে যে ট্রাই ব্লক যেরকম টাইপের এক্সেপশন অবজেক্টকে থ্রো করবে, তো সেই এক্সেপশন অবজেক্টটা সবার প্রথমে যাবে যে কোনটা মোর স্পেসিফিক ক্যাচ ব্লক আছে। তাহলে যদি আমার ডিভাইড বাই জিরো যদি এক্সেপশন অকার করে বা অ্যারিথমেটিক এক্সেপশন যদি অকার করে, তো তার জন্য আমার মোর স্পেসিফিক ক্যাচ ব্লক তো এটা, তো ফার্স্ট কিন্তু এখানে যাবে গিয়ে তার এগেন্সটে যে অ্যাকশনটা নেওয়া হয়েছে সেই অ্যাকশনটা ফায়ার হবে। আর যদি আমার অ্যারিথমেটিক এক্সেপশন টাইপের কোনো ক্যাচ ব্লক না থাকতো, তখন কিন্তু আমার ওই এক্সেপশন অবজেক্টটা তোমার কিন্তু যেত কোথায়, না মোস্ট জেনারেল কোনটা। তাহলে মোস্ট জেনারেল কোনটা, না মোস্ট জেনারেল তোমার হচ্ছে এক্সেপশন ই, তখন তার মধ্যে আসছে এসে তার এগেনস্টে কোনো অ্যাকশনকে ফায়ার করতে হতো। এটা আমরা শিখবো, এটা আমরা পড়বো। তো এই হচ্ছে তোমার জাভা মাল্টিপল ক্যাচ ব্লক ব্যবহার করার কিছু সুবিধা বা তার কিছু রুলস, যে আমাকে কিভাবে জাভাতে মাল্টিপল ক্যাচ ব্লককে নিয়ে আমাকে কাজ করতে হবে। ঠিক আছে? তো এবার আমরা এই মাল্টিপল ক্যাচ ব্লককে নিয়ে আমরা একটা এক্সাম্পল দেখবো। আমি ফার্স্টে খাতায় আমি এক্সাম্পলটা করি, বা আমাদের বোর্ডে একটা ফার্স্টে করি এক্সাম্পলটা, তারপর আমরা মেশিনে কিছু কিছু এক্সাম্পল আমরা রান করবো। তাহলে মাল্টিপল ক্যাচ ব্লকের আমার ফার্স্ট এক্সাম্পল নাম্বার 1, ক্লাস। আমি ক্লাসটার নামই দিলাম মাল্টিপল ক্যাচ ব্লক। ওকে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, আমার এখানে কমেন্ট লাইন আর্গুমেন্ট স্ট্রিং args, ট্রাই। এখানে ইন্টিজার এ অফ একটা অ্যারে আছে, যাকে আমি ডিক্লেয়ার করেছি নিউ ইন্ট অফ 5, যার সাইজটা হচ্ছে 5। যে আমি এবার লিখেছি এ অফ 5 ইকুয়ালস টু 30/0। ওকে, এটা হচ্ছে ট্রাই ব্লক। এবার তার রেসপেক্টিভ আমার ক্যাচ ব্লক থাকবে, মাল্টিপল ক্যাচ ব্লক থাকবে। আমার এখানে প্রথম ক্যাচ ব্লকটা আছে ক্যাচ, তার মধ্যে আমি যে অবজেক্টটা যে ক্লাসটা দিয়েছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, তার অবজেক্টের নাম দিয়েছি ই। তো তার মধ্যে আমি এখানে একটা নিজের মেসেজ ডিসপ্লে করছি যে অ্যারিথমেটিক এক্সেপশন অকার্স। ঠিক আছে? আমার তারপরে আর একটা ক্যাচ ব্লক থাকছে, যে ক্যাচ ব্লকটার মধ্যে আমার আছে ক্লাসটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন ই। তার মধ্যে আমি এখানে ডিসপ্লে করেছি যে আউট অফ বাউন্ডস এক্সেপশন। ওকে, দুটো ক্যাচ ব্লক হলো।
আমার আরেকটা জেনারেল ক্যাচ ব্লক আছে। ক্যাচ এটা কথা বলছিলাম, যেটা হচ্ছে ইন জেনারেল সবার জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। এক্সেপশন ক্লাসের একটা অবজেক্ট, সেটা হচ্ছে ই। তার মধ্যে আমার এখানে এটা ডিসপ্লে করা আছে যে প্যারেন্ট এক্সেপশন অকার, সবার প্যারেন্ট। ওকে, তাদের এখানে বললাম যে প্যারেন্ট এক্সেপশন অকার্স, প্যারেন্ট এক্সেপশন অকার। এখানে ক্যাচ ব্লকটাকে আমি এখানে শেষ করছি। আর লাস্ট আমার আছে এসওপি করা আছে রেস্ট অফ দ্য কোড। লাস্টে একটা এসওপি করা আছে, সেটা হচ্ছে রেস্ট অফ দ্য কোড, রেস্ট অফ দ্য কোড। দেন মেন ফাংশনটাকে শেষ করেছি, আর মেন আমার যে ক্লাসটা ছিল ক্লাসটাকে শেষ করেছি। এই হচ্ছে আমার প্রোগ্রাম, এই হচ্ছে আমার প্রোগ্রাম, এই হচ্ছে আমার প্রোগ্রাম। তাহলে এই প্রোগ্রামটা একটা ট্রাই ব্লক ফলো করছে মাল্টিপল ক্যাচ ব্লককে। তাহলে যেখানে ট্রাই ব্লকের মধ্যে আমি কিন্তু একটা এক্সেপশন অকার করিয়েছি, তো সেই এক্সেপশনের এগেইনস্টে আমার এখন মাল্টিপল ক্যাচ ব্লকের মধ্যে কোন ক্যাচ ব্লকটা এখানে এক্সিকিউট করবে, কোন ক্যাচ ব্লকটা এক্সিকিউট করবে, কি টাইপের এক্সেপশন আসছে ট্রাই ব্লক থেকে, কি টাইপের এক্সেপশন আসছে ট্রাই ব্লক থেকে, কোন টাইপের, তুমি ইনিশিয়ালি দেখে কোন টাইপের এক্সেপশনের কথাটা মাথায় আসছে। কোন টাইপের এখান থেকে এক্সেপশন আসছে। ট্রাই ব্লক থেকে দেখে বোঝা যাচ্ছে না কোন টাইপের এক্সেপশন আসছে। স্যার প্যারেন্ট এক্সেপশন অকার্স। না, প্যারেন্ট কেন, আমার তো স্পেসিফিক টাইপের তো এক্সেপশন আছে, তো আমার তো প্যারেন্ট কেন আসবে যখন স্পেসিফিক স্যার এখানে টাইপের। আছে, কিন্তু এখানে তো হচ্ছে অ্যারে ইন্ডেক্স দেওয়া আছে, তাই জন্য বললাম। তো অ্যারে ইন্ডেক্স দেওয়া আছে ঠিক আছে, কিন্তু আগে তো আমার 30/0টা তো ফার্স্ট এক্সিকিউট হবে, তারপর তো তার রেজাল্টটা তো গিয়ে আমার স্টোর হবে a(5)। তখন কি দেখতে পাচ্ছি যে আমার এখানে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, কিন্তু আগে তো আমার এটা তো আমার ফার্স্ট এক্সিকিউট হবে। তাহলে প্রথমে আমরা কোন এক্সেপশনটাকে আমরা মানে দেখতে পাচ্ছি, এটা তোমার এটা অ্যারিথমেটিক কোনটা অ্যারিথমেটিক এক্সেপশন। তো তার জন্য আমার তাহলে কোথায় যাবে কন্ট্রোলটা, তোমার এক্সেপশন তোমাদের মতো অবজেক্টটাকে থ্রো করবে ট্রাই ব্লক, তো তাকে ক্যাচ করবে কে না, তাকে ক্যাচ করবে অবশ্যই ক্যাচ ব্লক, তাকে ক্যাচ করবে প্রথম যে ক্যাচ ব্লকটা, তাই না। তাহলে কি দেখাবে অ্যারিথমেটিক এক্সেপশন অকার্স। তো তারপরে আমার তো একটাই ক্যাচ ব্লক এক্সিকিউট করবে, আমার তো মাল্টিপল ক্যাচ ব্লক তো এক্সিকিউট করবে না। তাহলে আমার এই ক্যাচ ব্লকটা এক্সিকিউট করার পর আমাকে দেখালো অ্যারিথমেটিক এক্সেপশন অকার্স, তারপরে তোমার চলে আসছে কন্ট্রোলটা, এটাকে এক্সিকিউট করার পর কিন্তু কন্ট্রোলটা চলে আসছে কোথায়, একবারে তোমার সমস্ত ক্যাচ ব্লকের বাইরে কি আছে না এসওপি করা আছে রেস্ট অফ দ্য কোড, তাই তো। তাহলে আমাকে এখানে যেটা আউটপুট দেখাচ্ছে যে ফার্স্ট আমাকে দেখাচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন অকার্স, অ্যারিথমেটিক এক্সেপশন অকার্স, আর তারপর আমাকে দেখাচ্ছে রেস্ট অফ দ্য কোড। ঠিক আছে, তো এটা এটা কিন্তু আমার এক্সাম্পলটা, যে আমি ইনিশিয়ালি দেখে বুঝতে পারছি যে কোনটা আমার স্পেসিফিক। না, স্পেসিফিক হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, কারণ এখানে 30কে 0 দিয়ে ডিভাইড করেছি। তো সেই স্পেসিফিক টাইপের এক্সেপশন কিন্তু ফার্স্টে আমাদেরকে থ্রো করবে, তারপরে বাকিগুলো আমাদের কাজ হবে। এবার ধরে নেওয়া যাক, সাপোজ ধরে নেওয়া যাক যে আমি এই কোডটাকে আবার মডিফাই করছি, যে ইন্টিজার a ইকুয়ালস টু নিউ ইন্ট অফ 5। আমি কোডটাকে এবার আমি কিন্তু আরেকটা কিন্তু এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল 2। আমি সেখানে আমার এখানে ইন্টিজার এগুলো কিছু নেই, আমি এখানে জাস্ট একটা প্রিন্টএফ করেছি, একটা তোমার এসওপি করেছি, যে এসওপি a অফ 10। ঠিক আছে, তাহলে আমাকে বলো কি হবে, তাহলে এই সেম কোড, তাহলে আমাদের কি হবে, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, তাহলে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, তারপর কি দেখাবে রেস্ট অফ কোড, রেস্ট অফ দ্য কোড। রেস্ট অফ দ্য কোড। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে ফার্স্টে দেখো স্পেসিফিক টাইপে যাচ্ছে। এবার ধরে নাও যদি আমার এই প্রোগ্রামটার মধ্যে যদি আমার এখানে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড না থেকে যদি এখানে ধরো একটা অন্য কোনো এক্সেপশন টাইপ থাকতো, যে নাল পয়েন্টার এক্সেপশন ফর এক্সাম্পল, নাল পয়েন্টার এক্সেপশন দিয়ে তোমার থাকলো, আমার কিন্তু অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড কিন্তু কোনো স্পেসিফিক টাইপে কিন্তু এক্সেপশন এখানে দেওয়া নেই।
তো তখন কি হবে, কোডটা আমার কি কাজ করবে? প্যারেন্ট এক্সেপশন অকার্স। তখন জেনারেল টাইপের যে এক্সেপশন অবজেক্ট বা ক্লাস এক্সেপশন তখন তখন কিন্তু আমার এই ক্যাচ ব্লকটা কাজ করবে, তখন কিন্তু তোমার পারফর্ম করবে। তোমার দেখাবে প্যারেন্ট এক্সেপশন অকার্স, আর তারপর দেখাবে রেস্ট অফ দ্য কোড। তারা সিকোয়েন্সটা বুঝতে পারছি যে মাল্টিপল ক্যাচ ব্লক থাকলে তার এক্সিকিউশন সিকোয়েন্স বা তার এক্সিকিউশন সামারিটা কিরকম হয়। তো ফার্স্ট কিন্তু তোমার টার্গেটটা হচ্ছে কিন্তু মোর স্পেসিফিক, মানে মোর স্পেসিফিক ক্যাচ ব্লক ফার্স্ট এক্সিকিউট হবে, মোর স্পেসিফিক ক্যাচ ব্লক তোমার ফার্স্ট এক্সিকিউট হবে। তারপর যদি মোর স্পেসিফিক যদি না পায় তখন জেনারেল ক্যাচ ব্লক তোমার এক্সিকিউট হবে। ঠিক আছে, তাহলে মোর স্পেসিফিক ক্যাচ ব্লক তোমার প্রথমে এক্সিকিউট হবে, আর মোর স্পেসিফিক ক্যাচ ব্লক যদি না পায় তখন জেনারেল ক্যাচ ব্লক কিন্তু এক্সিকিউট হবে। তাহলে এই সিকোয়েন্সটা ফলো করা হয় যদি আমার একটা প্রোগ্রামের মধ্যে যদি একটা ট্রাই ব্লক যদি মাল্টিপল ক্যাচ ব্লককে ফলো করে তাহলে কিন্তু এটা পসিবল। এবার আগের প্রোগ্রামে যদি আমাদের এখানে এরকম একটা কোড থাকতো, ইন্টিজার a ইকুয়ালস টু এসব কিছু থাকলো না, ধরো আমার এখানে একটা কোড আছে, তখন তোমরা বলবে যেটা কোন টাইপের এক্সেপশন, তখন আউটপুটটা কি আসবে। ধরে নাও স্ট্রিং s ইকুয়ালস টু নাল, আমি এখানে এসওপি করেছি s ডট লেন্থ, আমি সেই এসটার উপরে কোনো অপারেশন পারফর্ম করতে চাইছি। আমি কালকে থেকে এই এক্সাম্পলটা আমি কিন্তু দিয়েছিলাম, কালকে নাল পয়েন্টার নাল পয়েন্টার এক্সেপশন। তা তখন কিন্তু আমাদের আসবে নাল পয়েন্টার এক্সেপশন। আমাদের কি দেওয়া আছে এখানে, না এখানে আমরা তো আগের মেসেজে তোমার লেখা আছে, তো এখানে তোমার নাল পয়েন্টার এক্সেপশন বলে আমি এখানে মেসেজ লিখবো, আর তারপর আমাদের রেস্ট অফ দ্য কোড যেমন আসবে তেমন আসবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা কাজটাকে করতে পারবো। হ্যাঁ, এইভাবে কিন্তু কাজটাকে আমরা করতে পারবো। তো আমার সবসময় কিন্তু জেনারেল টাইপের কিন্তু এক্সেপশন ফার্স্টে আমাদের আসার কথা। ওকে, তারপরে মোর স্পেসিফিক ফার্স্টে আসবে, তারপরে হচ্ছে জেনারেল আসবে, তারপরে জেনারেল আসবে। আর তোমাকে অবশ্যই প্রোগ্রামে যখন তুমি লিখবে তোমাকে কিন্তু ওই অর্ডারিংটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে, যে তুমি ফার্স্টে জেনারেলটাকে তুমি ফার্স্টে লিখে দিলে তাহলে কিন্তু তোমার আবার কম্পাইল এরার চলে আসবে, কম্পাইলেশন এরার চলে আসবে। তোমাকে মোর স্পেসিফিক টু মোর জেনারেল, তাহলে আমি যখন ফার্স্টে যখন মোর স্পেসিফিক লিখেছি, মোর স্পেসিফিক তারপরে দেখো তোমাকে কিন্তু লিখেছি মোর জেনারেল। কিন্তু তুমি যদি এরকম করতে যে এই ক্যাচ এক্সেপশন এটাকে তুমি যদি প্রথমে লিখতে না, তারপরে যদি তুমি ক্যাচ অ্যারিথমেটিক এক্সেপশন বা ক্যাচ নাল পয়েন্ট তখন তোমার একটা কম্পাইল টাইম এরার চলে আসতো। ঠিক আছে, তখন তোমার কিন্তু একটা কম্পাইল টাইম এরার চলে আসতো। দেখা যাক একটু এক্সাম্পলটা দেখে নিই, যেটা আমি বললাম কথাটা সেই কথাটা তোমার মিলছে কিনা। আমার তো এখানে ট্রাই ক্যাচ ব্লক আছে, ধরে নেওয়া যাক আমার এখানে আর একটা ক্যাচ ব্লক আছে, আমি এখানে আরেকটা ক্যাচ ব্লক এখানে ডিফাইন করেছি। ক্যাচ আমি এখানে হয়তো ডিফাইন করব অ্যারিথমেটিক এক্সেপশন। ঠিক আছে, এক্সেপশন এইটাকে হয়তো প্রিন্ট করেছি, যাকে আমি এটাকেই প্রিন্ট করি, কোনো অসুবিধা নেই। আমার ধরে নাও আরেকটা ক্যাচ ব্লক আছে, আমি এখানে লিখে রেখেছি নাল পয়েন্টার এক্সেপশন। নাল পয়েন্টার এক্সেপশন কি করা আছে, আর ধরে নাও আমার একটা জেনারেল এক্সেপশন টাইপ আছে, আমি সেটাকে এখানে লিখে রাখি ক্যাচ এক্সেপশন এটাকে ডিসপ্লে করা আছে। তো এটা হলে আমাদের কি দেখাবে, এটার এগেইনস্টে আমার আউটপুটটা কি আসবে, এই কোডটার এগেইনস্টে আমি কিন্তু কোডটা কোনো চেঞ্জ করিনি, এখন জাস্ট আমি মাল্টিপল ক্যাচ ব্লক অ্যাড করেছি। এই কোডটার এগেইনস্টে আমার কি দেখাবে, আউট অফ বাউন্ড। জাভা ডট ল্যাং ডট আমি তো এটাকে ডিসপ্লে করেছি, জাভা ডট ল্যাং ডট অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড আমাকে দেখাবে, আমি কোডটাকে রান করি দিলে তারপর এর সাথে করতে আমার দেখায়, আমার দেখাবে দেখাচ্ছে। তো ইনডেক্স 10 আউট অফ বাউন্ড ফর লেন্থ 4 আমাকে রেস্ট অফ দা কোড, তারপরে তোমার রেস্ট অফ দা কোড আছে। এবার ধরে নাও তাহলে আমাদের এই পার্টিকুলার স্পেসিফিক টাইপের এক্সেপশনটা কিন্তু এখন অকার করলো বা ক্যাচ ব্লক কিন্তু কাজ করলো। এখন ধরো আমি এই ক্যাচ এক্সেপশন ইটাকে
কাট করে নিয়ে প্রথমে বসিয়ে দিলাম, ঠিক আছে? আমি অর্ডারিংটাকে মেনটেন করছিলাম, মানে মোর জেনারেল তারপরে মোর স্পেসিফিকে যাচ্ছি। এবার কোডটাকে ধরো রান করছি, দেখা যাক কি হয়। কি দেখাচ্ছে দেখো, আমাকে এরার দেখাচ্ছে, তাই না? আমাকে দেখো এরার দেখাচ্ছে, 3টে এরার আমাকে দেখিয়েছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে আমাকে আগের কোডটা আমার তো রান করে গেল, যেখানে আমার এই ক্যাচ ব্লকটা তোমার ধরো হয়তো পরে ছিল, সবার লাস্টে ছিল, যে আমাদের মোড জেনারেলটা তোমার সবার লাস্টে ছিল। কিন্তু এখন দেখো মোড জেনারেলটাকে তুমি দেখো প্রথমে যখন করে দিয়েছি, মানে আমি যখন চেঞ্জ করে দিলাম অর্ডারিংটা, তখন তো আমার কিন্তু কোডটা রান করছে না। তো আমাদের নিয়মটা কি? না, আমাদের নিয়মটা হচ্ছে যে মোড স্পেসিফিক টু মোর জেনারেল, তাই না? মোর স্পেসিফিক টু মোর জেনারেল, আমরা কিন্তু সেভাবে কিন্তু আমরা কাজ করবো। ওকে, তার জন্য আমি আবার ক্যাচ ব্লকটাকে, তোমার জেনারেল যে ক্যাচ ব্লকটা, তাকে আমি সবার লাস্টেই দিলাম, লাস্টে দিয়ে আমি কোডটাকে আবার রান করছি। ওকে, এটা হচ্ছে মাল্টিপল ক্যাচ ব্লকের কনসেপ্ট, মাল্টিপল ক্যাচ ব্লকের কনসেপ্ট। এবার চলে আসবো নেক্সট টপিক। নেক্সট টপিক মানে হচ্ছে আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে জাভা ফাইনালি ব্লক। জাভা ফাইনালি ব্লক খুব ইম্পর্টেন্ট একটা মানে টপিক বলতে পারো। জাভা ফাইনালি ব্লক খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ জাভা ফাইনালি ব্লক বেসিক্যালি আমরা ব্যবহার করি, তার একটা মেন রিজন হচ্ছে যে আমাদের কিছু কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হয়তো জাভা দিয়ে আমি কোনো একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাইছি, বা জাভা দিয়ে আমি একটা কোনো হয়তো ইম্পর্টেন্ট কোনো একটা রুটিন লিখতে চাইছি, বা একটা ইম্পর্টেন্ট কোনো কোড লিখতে চাইছি, বা একটা কোনো সফটওয়্যারকে ডেভেলপ করতে চাইছি। তো আমাদের কিছু কোড থাকে বা কিছু স্টেটমেন্ট থাকে, যে স্টেটমেন্টগুলো আমাদের এক্সিকিউট করতেই হয় একটা কোনো ভালো কোড লেখার, মানে কোডের মধ্যে কিন্তু সেই স্টেটমেন্টগুলোকে আমাকে এক্সিকিউট করতেই হয়। যেমন হয়তো যে যদি কোনো প্রজেক্ট করি আমরা জাভা দিয়ে, তখন সেক্ষেত্রে ধরুন আমার একটা ডেটাবেসের সঙ্গে একটা কানেকশন থাকবে, ডেটাবেসটা হতে পারে এসকিউএল বা ওরাকেল। তো আমাকে আমার মানে এই প্রোগ্রামটা এক্সিকিউশন হওয়ার পর, বা আমার প্রোগ্রামের এক্সিকিউশন কমপ্লিট হওয়ার পর কিন্তু আমাদের উচিত, বা আমাদের যেটা ওই কানেকশনটাকে আমাকে ক্লোজ করা উচিত। আমি তো কানেকশনটাকে তো ওপেন করে কাজ করেছি, ডেটাবেসের কানেকশনটাকে, আমার কিন্তু আমার প্রোগ্রামটা হয়ে যাবার পর কিন্তু ওই কানেকশনটাকে আমাকে কিন্তু অটোমেটিক ক্লোজ করা উচিত। তার জন্য আমার কোড থাকবে। আবার ধরে নাও হয়তো আমরা কিছু মেমোরিকে অকুপাই করেছি একটা কোড লেখার জন্য, আমার ভেরিয়েবল আছে, আমার অ্যারে আছে, আমার আদার্স কিছু ডেটা স্ট্রাকচার আছে, আমি কিছু মেমোরিকে অকুপাই করেছি। তো আমার কোডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার তো উচিত যে সেই কোডটাকে, মেমোরি সেই স্পেসটাকে এখন রিলিজ করে দেওয়া। তো মেমোরি সেই স্পেসটাকে আমরা রিলিজ করে দেওয়ার কথাও ভাববো। তাহলে তাহলে আমাদের ক্লোজিং দ্য কানেকশন এটা একটা ইম্পর্টেন্ট কোড, বা আমরা মেমোরি স্পেসটাকে হয়তো রিলিজ করতে চাইছি, সেটা একটা ইম্পর্টেন্ট কোড। ওকে, বা আমরা ধরুন হয়তো কিছু ফাইল নিয়ে কাজ করেছি, আমরা যখন ফাইল হ্যান্ডলিং করবো তখন কিছু ফাইলকে ওপেন করে কাজ করবো, কিছু ফাইলকে ক্লোজ করে কাজ করবো। তো আমার প্রজেক্টটা বা আমার প্রোগ্রামটা হয়তো কোনো একটা ফাইলকে ওপেন করেছে, বা মাল্টিপল ফাইলকে ওপেন করে কাজ করেছে। তো আমার 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 প্রোগ্রামটা এক্সিকিউশন হওয়ার পর সেই ফাইলগুলোকে কিন্তু আমাকে ক্লোজ করে দেওয়া দরকার, তাই না? তাহলে আমার ইম্পর্টেন্ট কিছু অ্যাক্টিভিটি, যে কোনো প্রোগ্রাম করতে যাওয়ার সময় যে কি কি ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি, না ফার্স্ট তোমার হচ্ছে ক্লোজ দ্য কানেকশন। ক্লোজ দ্য কানেকশন, তো ক্লোজ দ্য কানেকশন, কানেকশন ক্লোজ করার জন্য আমার কিন্তু কোড থাকে বেসিক্যালি। নাম্বার 2 হচ্ছে ক্লোজিং দ্য ফাইল। আমি তো কোনো ফাইলকে ওপেন করে নিয়ে কাজ করেছি আমার প্রোগ্রামে, আমাকে সেই ফাইলটা, আমার কাজ করার পর আমাকে সেই ফাইলটাকে ক্লোজ করতে হবে। আর থার্ড হচ্ছে আমার কিছু ক্লিন আপ কোড থাকে। ক্লিন আপ মানে হচ্ছে মেমোরিটাকে আমরা ক্লিন আপ করছি, ক্লিন আপ কোড থাকে। তো এগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট কিছু অ্যাক্টিভিটি। তাহলে আমরা এই সমস্ত কোডগুলোকে আমাকে এক্সিকিউট করতেই হবে। তাহলে আমাকে এই সমস্ত কানেকশন ক্লোজ করার জন্য, বা ফাইল ক্লোজ করার জন্য, বা ক্লিন আপ কোডগুলোকে আমাকে এমন একটা ব্লকের মধ্যে লিখে রাখতে হবে যে ব্লকটা আমার হয়তো এক্সিকিউট হবেই। আমার অন্য কিছু এক্সিকিউট হোক না হোক, আমার এই ব্লকটা কিন্তু এক্সিকিউট হবেই।
তাহলে এই ব্লকটাকে যদি আমি সবার লাস্টে লিখে রাখি, প্রোগ্রামের লাস্টে, তাহলে আমার তো প্রোগ্রাম শেষ হয়ে যাবার আগেই তো আমার এই ব্লকটা এক্সিকিউট করবে অ্যাট এনি কস্ট। আর যদি আমার এই ব্লকটা এক্সিকিউট করে, তাহলে হয়তো আমরা কানেকশনটাকে ক্লোজ করতে পারবো বাই ডিফল্ট, আমরা হয়তো ফাইলটাকেও ক্লোজ করে দিতে পারবো লাস্টে, বা আমরা হয়তো ক্লিন আপ কোডটাকে রান করাতে পারবো যাতে করে আমার মেমোরিটা ক্লিন আপ হয়ে যায়। তাহলে বেসিক্যালি যে ব্লকের মধ্যে আমরা এই ধরনের কিছু ম্যান্ডেট কোডকে আমরা লিখে রাখি, যে ব্লকটা আমার এক্সিকিউট করবেই, ওকে, যে ব্লকটা আমার এক্সিকিউট করবেই, আমার প্রোগ্রামটার লাস্টে আমি লিখে রেখেছি, আমার সেই ব্লকটা কিন্তু এক্সিকিউট করবে, যা কিছু হয়ে যাক না কেন আমার কিন্তু সেই ব্লকটা কিন্তু এক্সিকিউট করবে। তাহলে যে ব্লকের মধ্যে আমরা এই ধরনের ক্লিন আপ কোডকে লিখে রাখতে পারি, যেমন সাচ অ্যাজ ক্লোজিং আ ফাইল, ক্লোজিং আ কানেকশন, তো সেই ব্লকটাকে বলা হয় ফাইনালি ব্লক। তাহলে আমরা বেসিক্যালি যে ব্লকের মধ্যে এই সমস্ত কোডগুলোকে লিখে রাখি, সেই ব্লকটাকে বলা হয় ফাইনালি ব্লক। ওকে, তাহলে ফাইনালি ব্লক কিন্তু আমার এক্সিকিউট করবে। এবার যদি আমাকে বলে যে ইউজেস অফ ফাইনালি ব্লক, তো যদি আমার এক্সেপশন যদি অকার করে, তাহলেও ফাইনালি ব্লক কাজ করবে। যদি আমার এক্সেপশন অকার নাও করে, তাও আমার ফাইনালি ব্লক কাজ করবে। তাহলে আমার এক্সেপশন অকার করুক না করুক তার উপর ডিপেন্ড করছে না ফাইনালি ব্লকের কাজ। তাহলে আমি ফাইনালি ব্লকের মধ্যে এমন কিছু আমি কোড লিখে রাখবো, যে কোডগুলো কিন্তু আমার ম্যান্ডেট কিছু কোড, যে কোডগুলো হয়তো আমার কানেকশন ক্লোজ করতে ব্যবহার করা হয়, বা যে কোডগুলো দিয়ে হয়তো আমি কোনো ফাইলকে ক্লোজ করেছি, বা যে কোডটা দিয়ে হয়তো আমরা কোনো ক্লিন আপ অ্যাক্টিভিটি পারফর্ম করেছি। তো এটা কিন্তু বেসিক পারপাস অফ দ্য ফাইনালি ব্লক। তাহলে এখন যদি আমরা ফাইনালি ব্লকে যদি একটা সিম্পল এক্সাম্পল দেখি, যে আমার আগের যে কোডটা এখানে লেখা আছে, তো ওটাই থাক, এই কোডটাই লেখা থাক। আমি এখন দেখো লাস্টে গিয়ে আমি আমার ক্যাচ ব্লকে, মানে বেসিক্যালি ফাইনালি ব্লক তোমার কিন্তু ফলো করে ট্রাই ক্যাচ ব্লকটাকে ফলো করে। মানে আমাকে ট্রাই ক্যাচ ব্লক লেখার পর তারপর কিন্তু আমাকে ফাইনালি ব্লকটাকে লিখতে হবে। আমি কিন্তু ফার্স্টে তোমার লিখতে পারবো না ফাইনালি ব্লকটাকে। আমি দেখো ট্রাই ক্যাচ ব্লকটাকে শেষ করেছি, শেষ করার পর দেখো আমি এখন ফাইনালি ব্লকটাকে লিখতে যাচ্ছি। কি লিখছি না, ফাইনালি আমরা যখন দেখবো অনেক সময় কথা বলার সময় আমরা লাস্টে বলি না যে ফাইনালি এটা হলো, তাই না? তো সেরকম এটা হচ্ছে ফাইনালি। তো ফাইনালি কে লাস্টে তোমার ধরো আমি এখানে হয়তো একটা কোনো আমি তো এখানে ক্লিন আপ কোড লিখছি না, আমাদের এখানে কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন নয়, আমি এখানে একটা কোনো মেসেজকে লিখে রাখছি, ঠিক আছে, যাতে করে আমরা বুঝতে পারি যে আমার এই ফাইনালি ব্লকটা এক্সিকিউট করেছে। আমি এখানে একটা মেসেজকে লিখে রাখছি, কি মেসেজ লিখে রাখবো না, আমি এখানে লিখে রাখছি যে ফাইনালি ব্লক অলওয়েজ এক্সিকিউটেড। ওকে, ফাইনালি ব্লক is always executed. এটা আমার একটা মেসেজ। তারপর আমাদের রেস্ট অফ দ্য কোড তোমার যেমন থাকলো, আমি এবার কোডটাকে এক্সিকিউট করবো। ওকে, আমি এবার কোডটাকে রান করবো। দেখো কোডটাকে এবার রান করছি। তোমার কোডে কি আছে না আছে কিচ্ছু দেখার দরকার নেই, তোমার ফাইনালি ব্লক কিন্তু এক্সিকিউট করবে তার প্লেসে। দেখো java.lang তোমার দেখো এক্সেপশন এসছে, ইন্ডেক্স আউট 10 আউট অফ বাউন্ড ফর লেন্থ, তোমার ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন এসছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে ক্যাচ ব্লকটা এক্সিকিউট করার পর দেখো কি আছে না, আমার ফাইনালি ব্লক ছিল, দেখো ফাইনালি ব্লক ইজ অলওয়েজ এক্সিকিউটেড। তারপরে কি আছে, রেস্ট অফ দ্য কোড। ওকে, তাহলে আমি এখানে কি বুঝতে পারলাম যে আমার ফাইনালি ব্লকটা এক্সিকিউট করছে এখানে। তাহলে আমি এখানে এমন কিছু কোডকে লিখে রাখবো যে কোডটা হয়তো আমার ওই সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে পারফর্ম করতে হেল্প করবে, যেমন ক্লোজিং আ কানেকশন, মেমোরি ক্লিন আপ। তাহলে আমার সেই কোডটা এক্সিকিউট করবে, অতএব তাহলে আমার কোনো হেডেক থাকবে না যে আমার প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমার কানেকশন ক্লোজ হয়ে যাবে, আমার ফাইলটা ওপেন থেকে ক্লোজ হয়ে যাবে, বা আমার ডেটাবেস কানেকশন তোমার ক্লোজ হয়ে যাবে, আমার মেমোরি স্পেসটাও কিন্তু ফ্রি আপ হয়ে যাবে। তো তার জন্য আমরা ইম্পর্টেন্ট কিছু কোডকে আমরা বেসিক্যালি ফাইনালি ব্লকের মধ্যে লিখে রাখি। আর ফাইনালি ব্লক তোমাকে সবসময় কিন্তু ফলো করে তোমার ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক, মানে আমাকে ট্রাই, তারপরে তো মাল্টিপল ক্যাচ থাকতেই পারে নাও থাকতে পারে, আমার ট্রাই ক্যাচ ব্লকের পর কিন্তু আলটিমেট আমরা ফাইনালি ব্লকটাকে আমরা ইনকর্পোরেট করবো বা আমরা ডিফাইন করবো ফাইনালি ব্লকটাকে। তো এই হচ্ছে ফাইনালি ব্লকের মেন কনসেপ্ট, আর কিছুই নেই কিন্তু এর মধ্যে। যে বেসিক কাজটা তো আমরা দেখলাম যে কেন ফাইনালি ব্লকটাকে ব্যবহার করা হয়, এটা কিন্তু আর মেন রিজন। তো এই কারণের জন্য কিন্তু আমরা ফাইনালি ব্লকটাকে ব্যবহার করি। তোমার এক্সেপশন অকার করুক না করুক, তোমার এক্সেপশন হ্যান্ডেল হোক না হোক, তাতে কোনো কিছু যায় আসে না ফাইনালি ব্লকে, ও কিন্তু এক্সিকিউশন হবে, ওর কিন্তু এক্সিকিউশনও করবে ওর মতো করে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফাইনালি ব্লকের আমাদের মেন পারপাস। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমার একটা ট্রাই ব্লকের জন্য মাল্টিপল ক্যাচ ব্লক থাকতে পারে, কিন্তু বাট অনলি ওয়ান ফাইনালি ব্লক ইজ দেয়ার। আমার কিন্তু ফাইনালি ব্লক কিন্তু একটাই থাকবে, ঠিক আছে, আমার ফাইনালি ব্লক কিন্তু একটাই থাকবে। আমার এই ক্যাচের মতন মাল্টিপল আমি
ফাইনালি ব্লকে কিন্তু আমি ডিফাইন করতে পারবো না। আমার মাল্টিপল ক্যাচ ব্লক থাকতে পারে, আমার ট্রাই ব্লক থাকা একটাই, আমার মাল্টিপল ক্যাচ ব্লক থাকতে পারে, কিন্তু আমার ফাইনালি ব্লক কিন্তু একটাই এক্সিস্ট করবে। তাহলে জাভা ফাইনালি ব্লক বেসিক্যালি আমরা ব্যবহার করি কিছু ইম্পর্টেন্ট কোডকে এক্সিকিউট করার জন্য, আর সেই ইম্পর্টেন্ট কোডগুলোর মধ্যে হচ্ছে আমাদের ক্লোজিং আ কানেকশন, আমার ক্লোজিং আ মেমোরি ক্লিন আপ, ক্লোজিং আ ফাইল, ওকে। আর জাভা ফাইনালি ব্লক ইজ অলওয়েজ এক্সিকিউটেড whether an exception is handled or not. তোমার এক্সেপশন হ্যান্ডেল হোক না হোক তাতে কিছু যায় আসে না, জাভা ফাইনালি ব্লক ইজ অলওয়েজ এক্সিকিউটেড। তার মানে আমরা এর মধ্যে কিছু নেসেসারি স্টেটমেন্টকে আমরা লিখে রাখবো যেটা আমার এক্সিকিউট হবেই, আমার এক্সেপশন আসুক আর না আসুক, ওকে। এবার আমরা ফাইনালি ব্লকের খুব ছোট্ট একটা ফ্লো চার্ট ড্র করবো যাতে করে ফাইনালি ব্লকের এক্সিকিউশনটাকে আমরা দেখাতে পারি বা তার সিকোয়েন্সটাকে আমরা দেখাতে পারি। ফ্লো চার্ট অফ ফাইনালি ব্লক, এটাকে দেখলে আমাদের ফাইনালি ব্লক কিভাবে কাজ করে আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, যদিও খুব সহজ একটা কনসেপ্ট। তো আমরা তার একটা ছোট্ট একটা ফ্লো চার্ট দেখিয়ে কিভাবে ফাইনালি ব্লক কাজ করছে আমরা একটু জাস্ট দেখাবো, ঠিক আছে? চলো একটা ফ্লো চার্ট দেখি ফাইনালি ব্লকের। না, আমার ধরা কিছু প্রোগ্রাম কোড আছে, আমার কিছু প্রোগ্রাম কোড আছে বা স্টেটমেন্ট, আমার কিছু প্রোগ্রাম আছে, আমার প্রোগ্রামে কিছু কোড আছে, ঠিক আছে? এবার আমার প্রোগ্রাম কোডের মধ্যে তুমি ধরে নাও এক্সেপশন এসছে, প্রোগ্রাম কোডের মধ্যে ধরে নাও এক্সেপশন এসছে, ঠিক আছে? এক্সেপশন আসতেও পারে আবার নাও আসতে পারে, আমি এখানে জাস্ট আমি চেক করছি যে এক্সেপশন অকার্ড, যে এক্সেপশন এসছে কিনা, একটা কোশ্চেন মার্ক দিয়েছি। তাহলে আমার আইদার এক্সেপশন আসতে পারে কিংবা এক্সেপশন না আসতে পারে। আমি বাঁ দিকটা করছি নো এর জন্য আর ডান দিকটা করছি ইয়েস এর জন্য। যদি এক্সেপশন আসে তাহলে সেই এক্সেপশনটাকে আমরা হ্যান্ডেল করেছি কিনা জিজ্ঞেস করছেন, যে আমার তো এক্সেপশন তো এসছে, তাহলে এখন জিজ্ঞেস করছি যে এক্সেপশন হ্যান্ডেল অর নট, যে তুমি এক্সেপশনটা তুমি হ্যান্ডেল করেছো না করোনি। এক্সেপশন হ্যান্ডেলড, তা দুটো অ্যান্সার হতে পারে, যে আইদার ইয়েস, যে হ্যাঁ হ্যান্ডেল হয়েছে বাই ইউজিং ট্রাই ক্যাচ, বা হয়তো ওটা হ্যান্ডেল হয়নি, নো, ওকে। তা দুটো প্রশ্ন, যে আমার প্রোগ্রামের কোড আছে সেখানে আমার এক্সেপশন অকার করেছে কিনা, হ্যাঁ এক্সেপশন অকার করেছে বা করেনি, আর যদি এক্সেপশন যদি অকার করে তাহলে তাকে হ্যান্ডেল করা হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে বা হয়নি, দুটো তার আউটকাম হতে পারে। এবার যত কিছু আউটকাম হোক না কেন, আমার ধরো এখানে ফাইনালি ব্লকটা এখানে বেসিক্যালি ডিসাইড করছে, এটা ধরো না আমার ফাইনালি ব্লক। তো ফাইনালি ব্লক ইজ এক্সিকিউটেড বলে আমি এখানে একটা ব্লক করেছি, ইজ এক্সিকিউটেড, ওকে। তাহলে যদি আমার এক্সেপশন অকার না করে তাতেও কিছু যায় আসে না, আমার ফাইনালি ব্লক ইজ এক্সিকিউটেড। আমার এক্সেপশন অকার করেছে, আমার এক্সেপশন হ্যান্ডেল হয়নি, তাতেও কোনো সমস্যা হয় না, আমার ফাইনালি ব্লক অলওয়েজ এক্সিকিউটেড। আমার এক্সেপশন অকার করেছে কিন্তু এক্সেপশন হ্যান্ডেল হয়েছে, তারপরেও কিন্তু তাতেও কিন্তু আমার ফাইনালি ব্লক উইল অলওয়েজ বি এক্সিকিউটেড, ওকে। তো যদি তুমি এক্সেপশন হ্যান্ডেল না করো, ওকে, যদি তুমি এক্সেপশন যদি তুমি হ্যান্ডেল না করো তাহলে তোমার প্রোগ্রামটা টার্মিনেট হবার আগে কিন্তু জেভিএম ওই ফাইনালি ব্লকটাকে কিন্তু এক্সিকিউট করবে, ওকে। তাহলে এই ফাইনালি ব্লকটাকে তোমার এক্সিকিউট করে কে না, তাকে কিন্তু এক্সিকিউট তোমার করছে কে না, জেভিএম, ওকে। তাহলে যদি তোমার কোনো এক্সেপশন যদি তুমি হ্যান্ডেল না করো তাহলে তোমার প্রোগ্রামটা টার্মিনেট হওয়ার আগে তোমার কিন্তু ফাইনালি ব্লকটা কিন্তু এক্সিকিউট করবে, ওকে। তাহলে ফাইনালি ব্লকটা কিন্তু এক্সিকিউট হয় বিফোর টার্মিনেটিং অফ আ প্রোগ্রাম, ওকে, বিফোর টার্মিনেটিং অফ আ প্রোগ্রাম আমার ফাইনালি ব্লকটা কিন্তু বেসিক্যালি এক্সিকিউট হয়, ওকে। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি সবাই ফ্লোচার্টটা কিভাবে ফাইনালি ব্লক কাজ করে বা কখন কাজ করে বা কেন কাজ করে বা কি সিচুয়েশনের উপর বেস করে কাজ করে, ওকে। আর একটা তোমার সত্য একটা নোট লিখে রাখতে পারো, সেটা হচ্ছে দ্য ফাইনালি ব্লক ফলোজ দ্য ট্রাই ক্যাচ ব্লক, ওকে। এটা আমি অ্যাজ আ নোট হিসাবে বলছি যে আমার ট্রাই ক্যাচ ব্লকের পরে কিন্তু ফাইনালি ব্লক থাকে, ওকে। আমি কিন্তু আগে রাখতে পারবো না, তো আমি এখানে বলতে পারি যে দ্য ফাইনালি ব্লক
follows the try catch block. Okay, follows the try catch block. ঠিক আছে, তো এই হচ্ছে ফাইনালি ব্লকের বেসিক কনসেপ্ট। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? সবাই বুঝতে পেরেছি ফাইনালি ব্লকের কাজ কি? হ্যাঁ স্যার। ওকে, তো আজকে আমরা এই পর্যন্তই পড়বো। আমাদের দুটো টপিক এখনো এক্সেপশন হ্যান্ডলিং থেকে বাকি রয়েছে, সেটা আমরা নেক্সট দিন কভার করব, বা নেক্সট যখন জাভা শুরু করব সেখানে আমরা কভার করব। একটা হচ্ছে থ্রো কিওয়ার্ডের কাজ, আর একটা হচ্ছে থ্রোজ কিওয়ার্ডের কাজ। ওকে, আমরা জাভাতে 5টা কিওয়ার্ড পড়েছিলাম, প্রথমেই 5টা কিওয়ার্ডের কথা বলেছিলাম, নিশ্চয়ই আমাদের মনে আছে। 5টা কিওয়ার্ড যেগুলো এক্সেপশন হ্যান্ডেল করতে আমাদের কাজে লাগে। তো সেই 5টা কিওয়ার্ডের মধ্যে আমরা আজকে যেটা পড়েছি সেটা হচ্ছে ট্রাই ব্লক বা ট্রাই কিওয়ার্ড, ক্যাচ ব্লক, ক্যাচ কিওয়ার্ড, ফাইনালি ব্লক, ফাইনালি কিওয়ার্ড, তাই না? আর আমাদের দুটো বাকি আছে, সেটা হচ্ছে থ্রো আর হচ্ছে থ্রোজ। এই থ্রো আর থ্রোজ এর মধ্যে আমরা এটা ডিফারেন্সিয়েট করব, বা আমরা থ্রো কিভাবে কাজ করে বা থ্রোজ কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। এটা হয়তো আমার আর একটা ক্লাস 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। থ্রো বা থ্রোজ এর মধ্যে আমরা ডিফারেন্সটা দেখবো। আর থ্রো আর থ্রোজ পড়তে গিয়ে আমরা আরেকটা কনসেপ্ট সেখানে পড়বো, সেটা হচ্ছে ইউজার ডিফাইন এক্সেপশন। তো সেখানে আমরা থ্রো আর থ্রোজ এর মধ্যে কিছু কনসেপ্ট আমাদের আছে, সেটা হচ্ছে ইউজার ডিফাইন এক্সেপশন। তাহলে আমরা থ্রো থ্রোজ পড়বো, তার সাথে আমরা পড়বো ইউজার ডিফাইন এক্সেপশন। ওকে, ইউজার ডিফাইন এক্সেপশন। তাহলে কিন্তু আমাদের এই তিনটে টপিক, আমাদের অ্যাকচুয়ালি 3টে টপিক না, টপিক কিন্তু তোমার দুটো বাকি আছে, থ্রো আর থ্রোজ। তো এই থ্রো আর থ্রোজ বলে কিন্তু বাকি কনসেপ্টগুলো কিন্তু তোমার এর মধ্যেই তোমার চলে আসবে, এর মধ্যেই তোমার কিন্তু চলে আসবে। ওকে, তো আমরা সবটাই দেখলাম। মাল্টিপল ট্রাই ক্যাচ স্টেটমেন্ট দেখেছি আমরা, আমরা মাল্টিপল ক্যাচ ব্লক দেখলাম, আমরা থ্রো অ্যান্ড থ্রোজ কিওয়ার্ডটা আমরা বলবো, এটা আমাদের বাকি আছে, করবো আমরা। আমরা ফাইনালি ক্লজ দেখলাম, আমরা ইউজ অফ এক্সেপশন কালকে দেখেছি, আর ইউজার ডিফাইন এক্সেপশনটা আমরা ওই থ্রো আর থ্রোজ বলার সময় আমরা বেসিক্যালি থ্রো আর থ্রোজ দিয়ে আমরা কোনো ইউজার ডিফাইন কোনো এক্সেপশনকে আমরা থ্রো করতে পারি। তো সেখানে আমরা ইউজার ডিফাইন এক্সেপশন বলতে কি বোঝায় সেটাকে আমরা একটু জাস্ট ডেমনস্ট্রেট করবো। তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু পুরোটা কভার হয়ে যাবে। ওকে, তো আমাদের তো জাভাতে আর বেশি কিছু বাকি নেই, আমাদের ফাইলটা বাকি আছে। তো ফাইলটা তো আমার 2 ঘন্টার একটা রেকর্ডিং আছে ফাইলে, তার সেটা হলে জাস্ট এনাফ, সাফিসিয়েন্ট, সেটা কভার হয়ে যাবে। তাই হোক, সেটা আমরা দেখবো, সেটা আমার তো আর আসে, আমাদের টাইম আছে এখন। আর আমরা এটাকে আমরা আগে ডিবিএমএসটা শেষ করি, নেটওয়ার্কটা একটু কভার করে আসি, তারপরে আবার ফিরে আসবো জাভাতে, কারণ জাভাটা আমাদের কিন্তু অনেকটা 90% এর উপর কিন্তু হয়ে গেছে, বাকিটা আমরা আবার জাভাতে ফিরে আসবো। ঠিক আছে, বলো কোনো কোশ্চেন থাকলে বলো, আজকে যেটা পড়লাম তার থেকে কোনো